গল্প ওহেপ্রিয় জান্নাতুল নাইমা। গল্পের ৭তম শেষ অংশ। পর্ব ৪৫। সকালের ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পর আহির সঙ্গে আর কথা হয়নি হ্যাভেনের। বিয়ের অনুষ্ঠান চলাকালীন দুয়েকবার দেখা হয়েছে, তবে কোন বাক্য বিনিময় হয়নি। সন্ধ্যার পর কনে বিদায়ের ক্ষণে দূর থেকে সকলের পাশাপাশি আহিকেও অশ্রুপাত করতে দেখল হ্যাভেন। এ বাড়ির সকলকে খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছে আহি। নিজেকে যতই কঠোর প্রমাণ করার জন্য ওঠে পড়ে লাগুক না কেন, মেয়েটার মন ভীষণ নরম। সকলেই ভীষণ কান্নাকাটি করছে। হৃদির মা জ্ঞান হারিয়েছে, তাই সকলে তাকে ধরাধরি করে ভিতরে নিয়ে গেছে। একে একে সকলেই ভিতরে যাচ্ছে। হ্যাভেন আহিকেও ব্যস্ত ভঙ্গিতে ভিতরে যেতে দেখল। ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে সেও হ্যারিকে কল করে ছাদের উদ্দেশ্যে পা বাড়াল। রাত ৮টা। বাড়ির মুরব্বীরা বসে গল্প গুজব করছে। যাদের খাওয়া প্রয়োজন তারা খেয়ে নিচ্ছে। আত্মীয় স্বজনরা যে রুম ফাঁকা পেয়েছে সে রুমেই শুয়ে বসে রেস্ট করছে, শাড়ি পাল্টানোর জন্য। কোন রুম ফাঁকা না পেয়ে নিরাশ হয়ে নানুমনির রুমে গেল আহি। সেখানেও একই অবস্থা। রুবিনা, রত্না আরও কজন মহিলা মিলে আজকে কোন রুমে শুবে তা নিয়ে আলোচনা করছে। দীর্ঘশ্বাস ছেড়ে নানুমনির রুমের সামনে থেকেও সরে গেল সে। আর বুঝল আজ রাতে শোয়া নিয়ে বেশ ঝামেলা পোহাতে হবে। না জানি কতজনকে গাদাগাদি করে ঘুমাতে হবে। ভাবতেই অস্থির হয়ে ওঠান পেরিয়ে চাপকলের কাছে এসে কল চেপে চোখে মুখে পানির ঝাপটা দিল। শাড়ি চেঞ্জ করতে না পারলেও মুখের মেকআপ সহ লিপস্টিক কাজল ওঠাতে ব্যস্ত হয়ে পড়ল। পাশের বাথরুম থেকে ফ্রেশ ওয়াশ বের করে সেটি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নানুমনির রুমে গিয়ে টিস্যু পেপার দিয়ে মুখ মুছে নিল। ভাবল এবার নানুমনির কাছে একটু বসবে। কিন্তু চেয়ে দেখল এত মানুষের মাঝে একটু বসার জায়গাও নেই। গাদাগাদি করে বসা গেলেও এদের ভিড়ে প্রচণ্ড অস্বস্তি লাগবে। তখনই মনে পড়ল হিয়া, শশীদের কথা। আর ও মনে পড়ল তারা সকলে মিলে ছাদে ছোট খাটো পার্টির আয়োজন করেছে। কি সব ছাইপাশো নাকি গিলবে ভাবতে ভাবতে সেও ছাদে চলে গেল। এবং দেখতে পেল সকলে মিলে বেশ আড্ডার আসর জমিয়েছে। তাদের থেকে বেশ দূরে বর্ডার ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে হ্যাভেন। পরনে ১৮-১৯ বছরের যুবকদের মতো সাদা একটি শর্ট প্যান্ট, কালো পাতলা একটি টি শার্ট। চোখ মুখ কুঁচকে হ্যাভেন থেকে চোখ সরিয়ে হিয়া, হ্যারি, হীরা, শিফা, শশী, রিমনের দিকে তাকালো। তারা কোন একটা খেলা খেলছে। কিছু সময় খেয়াল করতেই বুঝল তারা ট্রুথ এন্ড ডিয়ার খেলছে। মৃদু হেসে তাদের দিকে এগিয়ে গেল সে। তাকে দেখে সকলেই হৈ হৈ করে উঠল, তখনই পিছন তাকালো হ্যাভেন। আহিকে দেখে কিছুটা ঘাবড়ে গেল এবং উৎকণ্ঠা হয়ে বলল, তুমি এখানে কেন যাও, নিচে যাও। ঘুমিয়ে পড়ো গিয়ে। আশ্চর্যান্বিত হয়ে হ্যাভেনের দিকে তাকালো আহি। তারপর হিয়াদের দিকে তাকিয়ে বলল, এখানে আমার আসা নিষেধ কেউ বলনি তো? শিফা বাদে প্রায় সকলেই কাচুমাচু হয়ে বসে রইল। হিয়া ইশারায় ইঙ্গিতে বোঝালো তারা একটু আধটু ড্রিঙ্ক করবে আজ। আহি কিছুটা বুঝলেও ক্লিয়ার ভাবে জানতে চাইল। তাই হিয়া ওঠে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ভাবি অনেক কষ্টে দাদানকে রাজি করিয়েছে। বিয়ারের ব্যবস্থা হয়েছে। কিন্তু দাদানের শর্ত ছিল তোমাকে এসবে নেওয়া যাবে না। কথাটা শুনে আহি তীক্ষ্ণ দৃষ্টিতে হ্যাভেনের দিকে তাকিয়ে হিয়াকে বলল, আচ্ছা তোমরা এনজয় করো, আমি তোমার দাদানের সঙ্গে কিছু জরুরি কথা বলেই চলে যাব। সারাদিনে আহি বেশ খেয়াল করেছে হ্যাভেন এবং রিজভিকে। দুজনেই দুজনকে এড়িয়ে চলেছে, কেউ কারো সঙ্গে কথা বলেনি। হিয়ার সঙ্গে স্বাভাবিক হতে পেরেছে অথচ রিজভির সঙ্গে হতে পারেনি। তাই আহি ভেবেছিল এ বিষয়ে হ্যাভেনের সঙ্গে কথা বলবে। হ্যাভেনকে এক পাশে একা দাঁড়িয়ে থাকতে দেখে এই সুযোগটাকেই কাজে লাগালো। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে হ্যাভেনের ডান পাশে দাঁড়ালো সে। হ্যাভেন সিগারেটের শেষ কয়েক টান দিয়ে নিচে ফেলে দিয়ে বাম পাশে মুখ ঘুরিয়ে ওষ্ঠজোড়া একবার চৌকা করে ধোঁয়া ছাড়ল, তো আরেকবার সম্পূর্ণ হা করে ধোঁয়া ছেড়ে ডান পাশে আহির দিকে চেয়ে মুচকি হাসি দিল। আহি শাড়ির আঁচলে মুখ চেপে চোখ কটমট করে চেয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, আহা, মনে হয় বিশ্বজ করলেন এমনভাবে হাসছেন। হ্যাভেন ভ্রু নাচিয়ে ওষ্ঠকোণে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে উত্তর দিল, বলতে পারো বিষয়টা তেমনই। বউয়ের সামনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে কজন এভাবে সিগারেট ফুঁকতে পারে? হাসল আহি। হাসিটায় কতটা অপমান মিশানো ছিল তা শুধু হ্যাভেনই জানে। তবুও আহির তিক্ত বলি শোনার অপেক্ষাতে ছিল। তার অপেক্ষাটি খুব বেশি দীর্ঘ করল না আহি। দাঁত কিরমির করতে করতে বলল, হ্যাঁ। বুক ফুলিয়ে মাথা উঁচু করে দুনিয়ার যত অপকর্ম আছে তা কেবল আপনার দ্বারাই সম্ভব।
এই শোনো, ঝগড়া করার মুড নেই। তোমরা মেয়েরা প্রচণ্ড ঝগড়াটে হও। নিচে যাও আর ঘুমিয়ে পড়ো, সারাদিন বসার জন্য তেমন সুযোগ পেয়েছো বলে মনে হচ্ছে না। সো রেস্ট করো গো। এই আপনার সমস্যা কি? এমনিতে তো গা ঘেঁষে থাকার চেষ্টা করেন, এখন তাড়িয়ে দিচ্ছেন কেন? আমি আপনার সঙ্গে খোশগল্প করার জন্য আসিনি, বরং প্রয়োজনেই এসেছি। আর শুনুন, এখানে কি হচ্ছে সেটাও আমি জানি, তাই অপকর্ম নিয়ে চিন্তা করার দরকার নেই। মুখের ওপর থেকে আঁচল সরিয়ে বেশ মেজাজ দেখিয়ে একদমে কথাটা বলল আহি। হ্যাভেন তার দিকে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল। আহির নজরও তার দিকে তীক্ষ্ণ। এক ঢোক গিলে দৃষ্টিতে শীতলতা মিশিয়ে মাতাল করা কণ্ঠে হ্যাভেন প্রশ্ন করল, কি বলবে বলো? হ্যাভেনের কণ্ঠস্বর শুনে বুকটা কেঁপে উঠল আহির। দৃষ্টির প্রখরতা কমিয়ে সচকিত হয়ে প্রশ্ন করল, নেশা করেছেন? বাঁকা হাসল হ্যাভেন দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, করতে তো চাই, নেশা তো ধরা দেয় না। মানে? কিছু না, তুমি কিছু বলতে এসেছো, সো সেটা বলো। আমাতে হারাতে নিশ্চয়ই আসনি, তাহলে কেন হারাচ্ছ? আশ্চর্য! আপনি নিজেকে কি মনে করেন? আরে রেগে যাচ্ছ কেন? তুমি কি বলতে এসেছো সেটা বলো। চরম অস্বস্তি নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে আহি বলল, সারাদিন খেয়াল করলাম আপনি এবং রিজভি ভাইয়া দুজন দুজনকে এড়িয়ে চলছেন, কেউ কারো সঙ্গে কথা বলছেন না, এটা কি ঠিক? হিয়ার সঙ্গে যখন স্বাভাবিক হয়েছেন, রিজভি ভাইয়ার সঙ্গেও স্বাভাবিক হয়ে যান। চোখে মুখে গম্ভীরতা টেনে এনে আহির থেকে দৃষ্টি সরিয়ে হ্যাভেন বলল, এসব বিষয়ে এত মাথা ঘামাচ্ছ কেন আহি? সব ঠিক হয়ে যাবে, পরিস্থিতিটা এমন তৈরি করেছে ওরা যে স্বাভাবিক হতে টাইম লাগবে। যাই হোক না কেন, হিয়া আমার ছোট বোন। আমি রিজভিকে ক্ষমা করতে পারছি না, ওর উচিত হয়নি বিয়ের আগেই এভাবে আমার বোনকে স্পর্শ করা। হ্যাভেন, হিয়া আপনার বোন, তাই মেনে নিতে পারছেন না, অথচ হীরা অসংখ্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ডেটে যাচ্ছে। আপনি একবার নিষেধ অবধি করেননি কখনো। ও যেসব মেয়েদের সঙ্গে জড়াচ্ছে তারা আপনার বোন না, কিন্তু তারা আপনার মতোই কারো না করো বোন, এটা কেন ভাবেন না? তুমি ওইসব মেয়েদের সঙ্গে হিয়ার তুলনা করতে পারো না। তাছাড়া হীরার সঙ্গে যাদের রিলেশনশিপ আছে তাদের ক্যারেক্টার সম্পর্কে বেশ ধারণা রয়েছে আমার, যদি অন্যায় দেখি অবশ্যই নিষেধ করব। যতক্ষণ মেয়ে রাজি ততক্ষণ আমি কিছু বলতে পারি না। সবারই ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, সেখানে আমি হস্তক্ষেপ করতে পারি না। যতটুকু পারি শাসন করি। গোপনে কার সঙ্গে কি করে বেড়াচ্ছে এসব কানে এলেও সরাসরি অ্যাটাক করতে পারি না। হ্যাভেনের কথাটি পছন্দ হলো না আহির। তাই ক্ষুব্ধ হয়ে বলল, আমি কারো সঙ্গে তুলনা করছি না। আর আপনি এসব কি বলছেন? হীরা যাদের সঙ্গে মিশে তাদের ক্যারেক্টার ভালো না, তাহলে আপনার ভাইও ক্যারেক্টারলেস। উত্তেজিত হচ্ছ কেন আহি? আমি তো বলিনি হীরা গুড, ও যেমন যাদের সঙ্গে মিশে তারাও তেমন। আপনি এসব জেনে বুঝেও চুপ থাকবেন? আরে অদ্ভুত, ওরা ওপেনলি কিছু করছে? নাকি দিনরাত আমার বাড়িতে বসে আমার সমানে এসব করে বেড়াচ্ছে? এ দুনিয়াতে কজনের খবর রাখো, কজনের ব্যাপারে জানো তুমি? হীরা আমার ভাই, তার 10টা গার্লফ্রেন্ড আছে, তাদের সঙ্গে সে কতটা ঘনিষ্ঠ তা শুধু সে আর তার গার্লফ্রেন্ডরাই জানে। আমরা দূর থেকে শুনি, সে হিসেবে শাসন যা করা লাগে করি। এর বাইরে আর কি করব? বেশ অনেকটাই রেগে গেছে হ্যাভেন। আহি নিশ্চুপ দাঁড়িয়ে আছে। সত্যি সে কি বলতে এসে কোন টপিকে চলে গেছে? এত ঘাটাঘাটি উচিত হয়নি তার। বর্তমান যুগটাই এমন, তার উপর যারা এসব রাজনীতিতে জড়িয়ে আছে তাদের ক্যারেক্টারের কোন ঠিক নেই। শুধু শুধু কথা বাড়ালো সে। মনটা খারাপ হয়ে গেল আহির। অনেকদিন পর হ্যাভেন তার ওপর এভাবে সিরিয়াস রাগ দেখালো। বুকটা কেমন কাঁপছে তার। তাই সিদ্ধান্ত নিল চলে যাবে ছাদ থেকে। এক পা পিছিয়ে নিজেও ঘুরতে যাবে, তখনই হাত চেপে ধরল হ্যাভেন। চমকে তাকালো আহি। হ্যাভেনও তার চিকচিক করে ওঠা দৃষ্টিতে দৃষ্টি মেলালো। নরম কণ্ঠে বলল, আহি, যাদের চরিত্রহীন থাকে তাদের চরিত্র নিয়ে এত ঘাটাঘাটি করে কি লাভ? যেসব মেয়েরা রাত নেই দিন নেই ক্লাবে যায়, এক ঝাঁক ছেলেদের সঙ্গে পার্টি করে, সেসব মেয়েদের চরিত্র কতটা ভালো হতে পারো বলো? হীরা অমন মেয়েদের সঙ্গেই সম্পর্কে জড়ায়। কোন মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা খেলে না? জানো তো, কাকি নেই কাকা কাছে থাকে না। বেপরোয়া ভাবে চলাফেরা করে। আমার জীবনে যেমন তোমাকে পেয়েছি, ওর জীবনেও এমন একজন শুভাকাঙ্ক্ষী এলে সবটা ঠিক হয়ে যাবে। কিছু বলল না আহি, শুধু হাত ছাড়ানোর চেষ্টা করল। হ্যাভেন কপাল কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে বলল, রাগ করছো কেন? রাগ করিনি, ছাড়ুন, আপনারা আপনাদের কাজ করুন, আমি যাই। আচ্ছা গিয়ে শুয়ে পড়ো, সারাদিন বেশ ধকল গেছে, এখন ঘুমানো উচিত।
হ্যাঁ, 14 জন গাদাগাদি করে শুয়ে ঘুমাই গিয়ে, বলেই এক ঝটকায় হাত ছাড়িয়ে দিল আহি। সঙ্গে সঙ্গে আবারও হাত টেনে বর্ডার ঘেঁষে দাঁড় করালো হ্যাভেন। আহির দুপাশে হাত দিয়ে বর্ডার চেপে ধরল, যাতে আহি যেতে না পারে। আহি এতে রেগে গিয়ে বলল, এসব কি হচ্ছে? আমারও কিছু জরুরি কথা আছে সুন্দরী। ওয়েট ওয়েট। হ্যাভেনের মুখের গরম শ্বাস আহির মুখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলল। আহি বলল, ইস সরুন, যা বলার সরে বলুন। মৃদু হেসে সরে দাঁড়ালো হ্যাভেন। আহিও সোজা হয়ে স্বাভাবিকভাবে দাঁড়ালো। আজ যে শোয়া নিয়ে ভেজাল হবে, এই বিষয়টা আগে ভেবে দেখেনি হ্যাভেন। তবে এই বাড়িতে ঘর তো কম নেই, আবার মেহমানও কম নেই। এক বিছানাতে কমপক্ষে 3-4 জন করে শুতেই হবে। নিচেও বিছানা পাততে হবে হয়তো, সে থাকতে আহিকে রাতে শোয়া নিয়ে প্রবলেম ফেস করতে হবে। তারপরই মনে পড়ল চিলেকোঠার ঘরটির কথা। নিচে সবাই যেভাবে খুশি থাকুক, সে আর আহি না হয় আজ রাতটা ছাদে দাঁড়িয়ে খোলা আকাশ, প্রকৃতির নির্মল বাতাস উপভোগ করবে। প্রকৃতির সকল স্নিগ্ধতা ফুরিয়ে যখন দুচোখে ক্লান্তি নামবে, তখন না হয় চিলেকোঠার ছোট্ট ঘরটিতে একজোড়া চড়ুই পাখির মতন স্থান দখল করে নেবে। খানিকটা বিচলিত হয়ে পকেট থেকে ফোন বের করে হ্যারিকে মেসেজ করল হ্যাভেন। মেসেজটা ছিল এমন, ব্রাদার, সকলকে নিয়ে নিচের কোন ঘরে বা প্যান্ডেলের ভিতর চলে যা। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই ছাদের দরজাটা বাইরে থেকে লাগিয়ে যাবি, পারলে তালা মেরে দিয়ে যাস। সময় 10 মিনিট। 10 মিনিটের 1 সেকেন্ড সময়ও যদি পাস হয়, তাহলে শশীর সঙ্গে তোর বিয়ের উদ্যোগটা এবার আমিই নেব। হ্যারি মেসেজটা পাওয়ার ঠিক 10 মিনিটের মধ্যেই পুরো ছাদ খালি হয়ে গেল। সেই সাথে ছাদের দরজা লাগিয়ে দিয়েও গেল। আর যাই হোক, বিয়ে শাদির প্রতি তার কোন ইন্টারেস্ট নাই। তাছাড়া শশীর প্রতি তার ফিলিংসের ফও কাজ করে না। হ্যাভেনের কপালে শিফা যেমন শনি, তার কপালে শশী তেমন রবির মতন। তবে এই দুবোনের যদি আর একটা ছোট বোন থাকতো, সেটা অবশ্যই হীরার জন্য মঙ্গল হতো। যদিও এমন জঘন্য থ্রেট না দিলেও ভাইয়ের কাজ সে করে দিত হ্যারি, তবুও থ্রেট দেওয়ার কারণে প্রচণ্ড সিরিয়াস হয়ে কাজটা কমপ্লিট করল। এই নিয়ে শিফার প্রশ্নের শেষ ছিল না। সবাইকে ম্যানেজ করলেও এই একটা লেডিকে ম্যানেজ করতে তার বেশ বেগ পেতে হয়েছে। এত কিছু ঘটে গেল, অথচ এর কানাকড়িও টের পেল না আহি। সে রাতের আধারে প্রকৃতির নির্মল বাতাসের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে হ্যাভেনের পাশেই ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে। অপেক্ষা করছে হ্যাভেনের থেকে জরুরি কথা শোনার জন্য। আর হ্যাভেন উদ্বিগ্ন মনে ভেবে যাচ্ছে ঠিক কোন টপিক নিয়ে কথা শুরু করবে। পর্ব 45 বর্ধিতাংশ। তুমি গাইতে পারো, আগে কখনো বলনি তো? আপনি বুঝি জানতে চেয়েছেন খুব? ভর্ৎসনা করে কথাটি বলেই হ্যাভেনের দিকে আর চোখে তাকালো আহি। হ্যাভেন স্থির দৃষ্টিতে তাকিয়ে বর্ডারের ওপর বসে দুপাশে দুহাত রাখল। ইদানিং হ্যাভেনের চাহনি বড্ড অসহনীয় লাগে আহির। এই অসহনীয়তা আগেও হতো, কিন্তু তা সহনশীল করে নিয়েছিল। যেদিন থেকে সেও বাড়ি ত্যাগ করেছে, হ্যাভেনকে ত্যাগ করেছে, সেদিনের পর থেকে হ্যাভেনের দৃষ্টিজোড়ায় খুঁজে পায় গভীরতা। যে গভীরতার অন্ত তার জানা নেই। এখন জানতে চাই, বলো, আর কি পারো তুমি? আর কি করতে ভালো লাগে তোমার? এটাই আপনার জরুরি কথা? প্রশ্নটি করেই পিছনে তাকালো আহি। দেখল পুরো ছাদটাই ফাঁকা। নিচে বিছানো পাট্টিটা নেই, এমনকি একটা চেয়ার অবধিও নেই। ভ্রু কুঁচকে সচকিত হয়ে আহি বলল, এ কি? ওরা সব কোথায়? আল্লাহ, আমি কথার তালে এত সময় পার করে দিয়েছি। আর আপনি তো ভারী অসভ্য, এত সময় ধরে বকবক করছেন, একটা বার বলবেন তো ওরা চলে যাচ্ছে। আর ওরাও বাকি আমায় একা ফেলে চলে গেল? একা কোথায়, আমি আছি তো। আপনি আছেন কই, আমি তো দেখতে পাচ্ছি না। বলেই এদিক সেদিকে তাকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো আহি। হ্যাভেন হুড়মুড়িয়ে ওঠে আহির সামনে দাঁড়ালো। বলল, ওরা নিচে আড্ডা দিচ্ছে হয়তো, তুমি কিছু সময় এখানে থেকে যাও প্লিজ। আমার সঙ্গে একটু সময় কাটাও, ভালো লাগবে। আমার অনেক কথা আছে, থেকে যাও প্লিজ। হ্যাভেনের অমন কাতর আবেদনে নম্র হলো আহি। বলল, আচ্ছা, তবে বেশি সময় কিন্তু থাকবো না। ওকে। বলেই মৃদু হাসল হ্যাভেন, অথচ মনে তার তীব্র উত্তেজনা কাজ করছে। আহি নম্র ভনিতায় আবারও বর্ডারের কাজ ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে বলল, বোধ হয় বৃষ্টি হবে আজ, আকাশে চাঁদ নেই, মেঘে ঢাকা পড়ে গেছে। বাতাসেও কেমন হিম অনুভূত হচ্ছে। আহির কথায় পাত্তা না দিয়ে তার অতি নিকটে পাশে দাঁড়িয়ে হ্যাভেন বলল, তোমায় পার্পেল কালারে অসাধারণ লাগে। অনলাইন থেকে নিজে পছন্দ করে কিনেছি সবটা। ফার্স্ট বেশ চিন্তিত ছিলাম তুমি অ্যাকসেপ্ট করবে কিনা, কিন্তু নানুম্নি ইজ গ্রেট।
নানুমনি না বললে কিছুই অ্যাকসেপ্ট করতাম না। অ্যাকসেপ্ট করেছেন বলে ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ দিব এজন্যই যে 2 বছর একসাথে থাকার মান রেখেছেন আমার পরিহিত পোশাকের মাপ জেনে এবং মনে রেখে। হাজবেন্ড আমি তোমার। তোমার ছোট খাটো বিষয় থেকে শুরু করে সব বিষয় সম্পর্কে জ্ঞান থাকা আমার কর্তব্য। ঘাড় ঘুরিয়ে হ্যাভেনের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকালো আহি এবং দৃঢ় কণ্ঠে বলল, এত গর্বিত হচ্ছেন কেন আপনি? এখানে গর্বিত হওয়ার কিছু দেখতে পারছি না। 2 বছর আমাকে ব্যবহার করেছেন। অথচ আমার ব্যবহৃত বড় কাপড় থেকে শুরু করে ছোট কাপড়গুলোরও সাইজ জানবেন না? নারীর অন্তর্বাসের সাইজ জানাটা গর্বের বিষয় নয়, বরং নারীর মনের প্রগাঢ়তা বোঝাই গর্বের বিষয়। খানিকটা বিরক্ত হলো হ্যাভেন। দীর্ঘ এক শ্বাস ছেড়ে বলল, একটু মিষ্টি করে কথা বলতে পারো না? ইচ্ছে করে না। ওকে ফাইন, তুমি চুপ থাকো, আমি বলি। ও ও আচ্ছা তাই। তা আমি জেগে স্বপ্ন দেখব না ঘুমিয়ে? মানে? মানে হলো দ্য গ্রেট হ্যাভেন তালুকদার মিষ্টি ভাষায় কথা বলবে, তা আমায় বিশ্বাস করতে হবে? ইয়েসস করতে হবে। আহির দিকে খানিকটা ঝুঁকে কথাটি বলল হ্যাভেন। আহি পিছিয়ে গেল, হ্যাভেনও সরে গিয়ে বর্ডারে দুহাত ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করল, হ্যাভেন নামের অর্থটা সবাই জানে, তুমিও জানো। কিন্তু আহি নামের অর্থটা তুমি কি জানো সুন্দরী? কৌতূহলোদ্দীপক হয়ে হ্যাভেনের পাশে দাঁড়ালো আহি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, আহি নামের অর্থ আপনি জানেন? হুম জানি। হ্যাভেন অর্থ স্বর্গ, আকাশ। আর আহি অর্থ আকাশ এবং পৃথিবীর সংযোগ। বিস্ময়ান্বিত হয়ে তাকিয়ে রইল আহি। হ্যাভেন মাথা দুলিয়ে হাসল, বলল, সারপ্রাইজড হলে? আমাদের দুজনের নামের মধ্যেই একটা ইউনিক ব্যাপার রয়েছে, সেই সাথে রয়েছে আমাদের মধ্যকার গভীর সংযোগ। তোমার আমার মিলন উপর থেকেই ধার্য করা সুন্দরী। বাজে কথা এসব। উমহ। বাচ্চাদের মতো তোত্তারামি করবে না। ইটস ট্রু, বিলিভ না হলে ইউটিউব ঘেটে দেখতে পারো। প্রয়োজন নেই। ওকে ফাইন, এবার একটি প্রশ্ন করব, উত্তরটি বহুবাক্যে শুনতে চাই। বহুবাক্যে? হ্যাঁ, করব। হুমহ। ধরো তুমি আমাকে ভালোবাসো, আমি তোমায় প্রশ্ন করলাম তুমি আমায় কেমন ভালোবাসো? মানুষ বলে ভালোবাসাকে নাকি পরিমাণ নির্ধারণ করে ব্যাখ্যা করা যায় না। ভালোবাসার পরিমাণ বিপরীত মানুষটাকে কখনো বলে কয় বোঝানো সম্ভব হয় না, তবে আমি বলবো এ পৃথিবীতে সবই সম্ভব। এ পৃথিবীতে অচেনা, অজানা একজন মানুষকে ভালোবেসে হাজারো প্রতিশ্রুতি দিয়ে সারাটা জীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া যেমন সম্ভব, তেমনি অসংখ্য প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করে হৃদয়কে ক্ষতবিক্ষত করে ফেলে চলে যাওয়াও সম্ভব। আবার প্রতিশ্রুতিবিহীন আমৃত্যু একে অপরের পাশে থাকাও সম্ভব। এত সম্ভবের মাঝে সামান্য ভালোবাসার পরিমাপ বোঝানো কেন সম্ভব নয় সুন্দরী? হ্যাভেনের বলা প্রতিটি শব্দে, প্রতিটি বাক্যে স্তব্ধ হয়ে গেল আহি। প্রহত হল তার হৃদয়। আচ্ছন্ন দৃষ্টিতে অপলক চেয়ে রইল কয়েক সেকেন্ড। হ্যাভেনও তার দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির রাখল। একজোড়া হৃদয় বয়ে গেল চঞ্চলতা। তাদের হৃদয় বয়ে চলা তাণ্ডব যেন ধীরে ধীরে আছড়ে পড়তে চাইছে প্রকৃতিতে। তারই পূর্বাভাস পেল দুজন মেঘের গর্জনে। হৃদয়ের গর্জনে হৃদয় কাঁপলেও আকাশে মেঘের গর্জনে শরীর কেঁপে উঠল আহির। হ্যাভেন আকাশের দিকে চেয়ে আহির পাশে ঘেঁষে দাঁড়াল। আহির হাতটা শক্ত করে চেপে ধরে বলল, ভয় নেই, আমি আছি তো। আতকে ওঠে নিজের অপর হাতটা বুকে চেপে ধরল আহি, বলল, আপনি এমন করবেন না প্লিজ, হাত ছাড়ুন, আমি নিচে যাব। উহুম, আগে প্রশ্নের উত্তর চাই। জানি না আমি। তা বললে চলবে না, তুমি আমায় কেমন ভালোবাসো উত্তর চাই। উত্তর একটাই, ভালোবাসি না। চুপ অপ। ভালোবাসো তা ধরে নিয়ে উত্তর দিতে বলেছি। হ্যাঁ, ধরে নিয়েই উত্তর দিলাম, আমি সত্যি জানি না। প্রশ্নটির পাল্টা প্রশ্ন আপনাকে করা হলে উত্তর কি হতো? হাসল হ্যাভেন। প্রকৃতির দমকা হাওয়ায় তার কপালের এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো হালকা নড়ছে। আহির শাড়ির আঁচলটাও বাতাসের বেগে উড়ে যেতে চাইছে। গা শিরশিরে বাতাসকে সূক্ষ্মভাবে অনুভব করল হ্যাভন, সেই সাথে আহিকে একদম নিজের সম্মুখে দাঁড় করিয়ে উত্তর দিল, আমাকে যদি তুমি ভালোবাসার ব্যাখ্যা দিতে বলো তবে আমি বলবো ভালোবাসি। আমাকে যদি তুমি ভালোবাসার ব্যাখ্যা দিতে বলো তবে আমি বলবো তোমায় ভালোবাসি। আমাকে যদি তুমি ভালোবাসার ব্যাখ্যা দিতে বলো তবে আমি বলবো ভালোবাসি। চরম বিরক্ত হলো আহি, এক ঝটকায় হাত ছাড়ানোর চেষ্টা করে বৃথা হলো। তাই হাত মোচড়াতে মোচড়াতে বলল, ছাড়ুন বলছি মাতাল একটা। আপনি কোন দিন শোধরাবেন না। আচমকাই এক আঙুলে আহির ওষ্ঠজোড়া চেপে ধরল হ্যাভেন। মাতাল করা চাহনিতে চেয়ে মাতাল করা কণ্ঠে বলল,
মদহীন মাতাল আমি সুন্দরী জানি যে স্বীকার করি তা তুমি বললে কখনোই রাখব না। এবার সিরিয়াস উত্তরটি শুনে যাও বউ। আমি তোমায় এক গুচ্ছ গোলাপের ভালোবাসা দিব না। সেখানে তুমি মুগ্ধতা পাবে, পাবে হৃদয় নিংড়ানো অনুভূতি। পাবে না শুভ্রতা, পাবে না স্নিগ্ধ অনুভূতিদের নির্মল ভালোবাসাকে। আমি তোমায় এক গুচ্ছ কদম ফুলের ভালোবাসা দিতে চাই না। কারণ সেখানে তুমি শুভ্রতাকে অনুভব করতে পারবে। পাবে কিছুটা স্নিগ্ধতা। কিন্তু মুগ্ধতা তোমায় ঘিরে রাখতে পারবে না। মুগ্ধতার ছোঁয়া পেতে ভালোবাসার লাল গোলাপকে তোমায় মনে পড়বেই, ইচ্ছে করবে শত কাটার আঘাত পেয়ে হলেও মুগ্ধতায় ডুবে থাকতে। আমি তোমায় সমুদ্র সমান ভালোবাসতে চাই না। কারণ কি জানো? সমুদ্রের শেষ সীমানায় পৌঁছানো সম্ভব। অসম্ভব পরিমাণ ভালোবাসায় সম্ভব জিনিসটা যে বড়ই তুচ্ছ। এই তুচ্ছমান ভালোবাসা কি আমি তোমায় দিতে পারি? আমি তোমায় আকাশ সমান ভালোবাসি এবং আকাশ সমান ভালোবাসা দিতে চাই। এর কারণ কি জানো? বিশাল ওই আকাশের শেষ ঠিকানা আমার জানা নেই। ভালোবাসা জানাহীন ওই আকাশটার মতনই। যেখানে তুমি খুঁজে পাবে রংধনুর 7 রঙকে। যেখানে তুমি খুঁজে পাবে শুভ্রতা, স্নিগ্ধতা, মুগ্ধতাকে। ওই আকাশটা তোমায় রোদের প্রয়োজনে উত্তাপে পুড়িয়ে দেবে। ওই আকাশটা তোমায় বৃষ্টির প্রয়োজনে ভাসিয়ে দেবে। ওই আকাশটা তোমায় যেমন সূর্যোদয়ের সাক্ষী করবে তেমনি সূর্যাস্তের সাক্ষ্যও দেবে। রাতের বিদঘুটে অন্ধকারে বিষাদীয় প্রকৃতিতে একটুখানি আলোর ঝাপটা পাই ওই আকাশ চন্দ্রিমাকে ঠাঁই দেয় বলেই। কখনো ভেবে দেখেছ রাতের পর দিনকে যদি আমরা না পেতাম? সৃষ্টিকর্তার নিয়মানুসারে ওই আকাশে সূর্য স্থান না পেত? কেমন হতো আমাদের জীবনের ধারাগুলো? আমাদের হাসি, কান্না, মানবিমান, ঘৃণা, ভালো লাগা, ভালোবাসা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ সবটাই যেন ওই আকাশে বিদ্যমান। তাহলে আমার ভালোবাসাটা কেন হবে দুনিয়া জুড়ে বিষয়বস্তুকে ঘিরে? আমি একবার বলবো, 1000 বার বলবো, চিৎকার করে বলবো আমি তোমায় ওই আকাশ সমান ভালোবাসি সুন্দরী। আহির ওষ্ঠে চেপে রাখা আঙুলটি সরিয়ে নিয়েছে অনেকক্ষণ হলো। হ্যাভেন অনেকটা চিৎকার করেই শেষ বাক্যগুলো জ্ঞাপন করল। আহির পুরো শরীর কম্পনরত অবস্থায় ঠাই দাঁড়িয়ে আছে। কাঁপছে তার হার্ট শেপড কোমল ওষ্ঠজোড়াও। হ্যাভেন আহির সে ওষ্ঠজোড়ায় তাকিয়ে কাটিয়ে দিল কয়েক পল। তারপর আবারও আহির সম্মুখে দাঁড়িয়ে আহির চোয়াল জোড়া দুহাতে রাজলে নিয়ে মোহনীয় কণ্ঠে বলল, কাঁদছ কেন সুন্দরী? ভালোবাসো আমায়? ফুপিয়ে কেঁদে উঠল আহি। বলল, আপনি খুব খারাপ হ্যাভেন, আপনি শুধু কাঁদাতেই পারেন। আপনি আমার জীবনের রিয়েল ভিলেন। হিরো হওয়ার চেষ্টা করলেও কাঁদিয়ে ফেলেন আমায়। ভিলেনরা কখনো হিরো হতে পারে না। ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে রইল হ্যাভেন। আহি দৃষ্টি নত করে অশ্রু বিসর্জন দিয়ে ঝাপসা দৃষ্টিতে তাকালো হ্যাভেনের দিকে। নিচের ওষ্ঠ ফুলিয়ে আবারও বলল, এভাবে তাকাবেন না, আপনি ভালোবাসার ব্যাখ্যা যাই দিন না কেন সবটাই আমার থেকে ধার করে নিয়েছেন। ও আট হুম, আপনি যখন আমাকে প্রশ্ন করলেন কেমন ভালোবাসি আমি বললাম জানি না, আর আপনি দুনিয়া জুড়ে বিশ্লেষণ করে শেষ উত্তর জানিনাই দিলেন। আকাশের শেষ ঠিকানা আপনি জানেন না। জানাহীন আকাশটার মতন ভালোবাসি বলেছেন, অর্থাৎ উত্তরে কি আপনি শুধু ঘুরিয়েছেন, প্যাঁচিয়েছেন, তাই আমি সঠিক এবং আমিই জিতেছি। দুহাতের বুড়ো আঙুল দিয়ে অশ্রুসিক্ত চোয়াল মুছতে মুছতে মুচকি হাসল হ্যাভেন, বলল, হুম, তুমি সূত্র দিয়েছ আর আমি প্রমাণ করেছি। একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য করাই স্বামী স্ত্রীর ধর্ম। দুজনের কথোপকথনের মাঝেই ঝিরি ঝিরি বৃষ্টি নামতে শুরু করল, সেই সাথে বাতাসে প্রবল বেগ। আহি সচকিত হয়ে বলল, বৃষ্টি পড়ছে, চলুন নিচে যাই, উফাফ ভিজে যাচ্ছি। বলেই হ্যাভেনের হাত ছাড়িয়ে ছুটে দরজার কাছে গিয়ে দরজা টানতে শুরু করল। এবং উচ্চকণ্ঠে বলতে শুরু করল, দরজা তো খুলছে না হ্যাভেন। এখন কি হবে, কে লাগালো আল্লাহ? আপনি প্লিজ এদিকে আসুন, প্লিজ কাউকে ফোন করুন। গুটি গুটি পায়ে হ্যাভেন এগিয়ে গেল আহির দিকে। সে সময়ই পকেটে থাকা ফোনটা কৌশলে অফ করে দিল। আহির পাশে দাঁড়িয়ে সেও দরজা টান দিয়ে বলল, কাজটা নিশ্চয়ই ওই বিচ্ছুদের। ভিজে যাচ্ছ আহি, এদিকে এসো আমার সঙ্গে। কি বলছেন আপনি? হ্যারিকে ফোন দিন প্লিজ। ওকে বলেই হ্যাভেন ফোন বের করে আহির সামনে ধরে বলল, আহি, ফোনের চার্জ নেই, অফ হয়ে গেছে। আল্লাহ মাবুদ, এখন কি করব আমরা? আহি কথাটা বলতেই বিকট শব্দে বজ্রপাত ঘটল, হয়তো খুব কাছেই বজ্রপাতটি হয়েছে। ভয়ে আহি দোকান চেপে ধরেছে। বুক, হাত, পা কাঁপছে অনবরত। হ্যাভেন তৎক্ষণাৎ আহিকে জড়িয়ে ধরে তাকে নিয়েই এক পা করে চিলেকোঠার ঘরে ঢুকে পড়ল।
কারেন্ট চলে যাওয়াতে পুরো ছাদসহ চিলেকোঠার ঘর অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। কোনোমতে হাতড়িয়ে হাতড়িয়ে আহিকে নিয়ে এগিয়ে যাচ্ছে হ্যাভেন। আহি ভয় কাচুমাচু হয়ে কাপা গলায় প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? এমন অন্ধকার কেন? ছাড়ুন আমায়। ঝুম বৃষ্টির শব্দের পাশাপাশি দুজন নরনারীর ঘন নিঃশ্বাসের তীব্র শব্দে চিলেকোঠার ছোট্ট ঘরটি মুখরিত হয়ে উঠল। জোরপূর্বক হ্যাভেন থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ালো আহি। অন্ধকারে আশেপাশে হাত দিয়ে নিজেদের অবস্থান বোঝার চেষ্টা করার ক্ষণেই মাগো বলে চিৎকার করে উঠল। আতকে উঠল হ্যাভেন, সেই সাথে মেজাজ বিগড়ে গেল তার। আলগা মাতব্বরি দেখিয়ে বর্ষর আঘাত পেয়ে মামা করবে তবুও তেজ কমবে না বিড়বিড় করে কথাটি বলেই আহির মৃদু আর্তনাদ কান পেতে শুনে তার দিকে হাত বাড়িয়ে সর্বস্ব শক্তি খাটিয়ে টেনে হিচড়ে নিজের কাছে জব্দ করে মেঝেতে বসে পড়ল। পর্ব 46। সত্য কখনো চাপা থাকে না, প্রকাশ পায় একদিন। তখন কারোর আসে সুদিন, কারো আসে দুর্দিন। সুদিনের আয়োজন করতে গিয়ে বোধ হয় দুর্দিনের সম্মুখীন হলো হ্যাভেন। চিলেকোঠার ঘরটাতে দরজা বরাবর ঢোকার পর ডান পাশে একটি সিঙ্গেল বিছানা, তার পাশে রয়েছে একটি কাঠের চেয়ার। বাম পাশে রয়েছে কিছু ভাঙা আসবাবপত্র। ভাঙা আসবাবপত্রগুলোর একটিতেই আচমকা আঘাত পায় আহি। ভেবেছিল এক, আর হয়ে গেল আরেক। আর যাই হোক, আহিকে আঘাত করে নিজের কাছে আটকে রাখার পরিকল্পনা তার ছিল না। তাই যখন আহির ফোঁস ফোঁস নিঃশ্বাসের শব্দের সঙ্গে ক্রন্দনধ্বনিও কানে বাজল, তখন আর চুপ থাকতে পারল না। এক হাতে আহিকে জড়িয়ে ধরে অপর হাতে পকেট থেকে ফোন বের করে অন করল। চিলেকোঠার ঘরের ছাদটি টিনের বিধায় অন্ধকারাচ্ছন্ন ঘরে বৃষ্টির ঝুমঝুম শব্দে গা ছমছমে এক ভাব সৃষ্টি হয়েছে। তীব্র বাতাসে দরজাটাও করকর শব্দ করছে। বৃষ্টির পানিগুলো ছিটকে এসে ভিজিয়েও দিচ্ছে দুজনকে। ফোন অন হতেই আহিকে ছেড়ে দরজাটা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল হ্যাভেন। তখনই ফুঁসে উঠল আহি ভাঙা আওয়াজে বলল, আপনার ফোনে চার্জ নেই, অফ হয়ে গেছে। তাহলে এখন চার্জ কোথায় পেলেন? অনি বা হলো কি করে? হ্যাভেন শান্ত ভনিতায় আহির পাশে বসে ফ্ল্যাশ অন করে জিজ্ঞেস করল, কোথায় ব্যথা লেগেছে দেখি। কোথাও লাগেনি, মিথ্যাবাদী, চিটিংবাজ কোথাকার, দূরে সরুন। ওকে বাট, কোথায় ব্যথা পেয়েছ সেটা না দেখে এক চুল পরিমাণও নড়ব না। মনে হয় এখনই ব্যথা ভালো করে দেবেন এমন ঢং করছেন? মন্থর চোখে তাকালো হ্যাভেন। বলল, প্রয়োজনে তাই করব। কথাটি বলেই আহিকে আরেকটু কাছে টেনে নিল। বাতাসের তীরতায় পুরো শরীর যখন উষ্ণতাহীন হয়ে এসেছে, তখনই একে অপরের থেকে কিছুটা উষ্ণতা পেয়ে কেমন যেন নিবৃত হয়ে গেল। দুজনের মাঝে যখন এক চুল পরিমাণ ফাঁকও নেই, বৃষ্টির ক্রুদ্ধতায় কান যখন ফেটে পড়ার উপক্রম, তখনই হ্যাভেন কানের কাছে উত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে প্রশ্ন করল, ব্যথাটা কোথায় পেয়েছ আহি? বলো। না কোন উচ্চবাক্য, না কোন বিরোধিতামূলক শব্দ, অনুগ্রহভাবে ব্যথাটা কোথায় পেয়েছে বলে হাত দিয়ে দেখিয়েও দিল। খোপা করে রাখা চুলগুলো এলোমেলো হয়ে কখন খুলে পড়েছিল খেয়ালই নেই আহির। পিঠে ব্যথা পাওয়াতে হ্যাভেন আহিকে পিছন ঘুরিয়ে বসিয়ে চুলগুলো এক সাইড করে দেখল লম্বাটে একটি ফাঁক গেছে, কিছুটা রক্তও বের হচ্ছে। ভ্রু কুচকে নিচের ওষ্ঠে কামড়ে ধরে ফ্ল্যাশটা আসবাবপত্রের দিকে তাক করল এবং দেখতে পেল ভাঙা একটি ড্রেসিং টেবিলের কাজ চৌকা ভাবে রয়েছে। ধারণা করে নিল আঘাতটা ওখানেই লেগেছে। মেজাজটাই বিগড়ে গেল তার। এভাবে কেউ ভাঙাচোরা জিনিস রাখে? আল্লাহ না করুক পিঠের পরিবর্তে চোখ হলে কি হতো? ব্যাকুলতার ঘোরে থেকেই কেটে যাওয়া অংশে আলতো আঙুল ছোয়ালো হ্যাভেন। আহি ইস বলেই চোখ মুখ খিচে রইল। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল হ্যাভেন। ব্লাডটুকু মুছে দিচ্ছি, অল্প ফাঁক গেছে, ঠিক হয়ে যাবে বলেই আঙুল দিয়ে চেপে ধরে ব্লাডটুকু মুছে দিল। দাঁতে দাঁত কেটে রইল আহি। হ্যাভেনের হাত সরিয়ে দিয়ে অনুরোধ করে বলল, দেখুন আমার লাগছে, আপনি ইচ্ছে করে ব্যথা দেবেন না। মানুষকে আঘাত করার চিন্তা বাদ দিয়ে আঘাত সারিয়ে তোলার চিন্তা করা উচিত। কিছু বলল না হ্যাভেন নির্লিপ্ততা ভঙ্গিতে কাটা স্থানে গভীরভাবে ওষ্ঠাধর দিয়ে স্পর্শ করল। পুরো শরীর জুড়ে সাজরে আন্দোলন তৈরি হয়ে গেল আহির। এক হাতে শাড়ি খামচে ধরে অপর হাতে হ্যাভেনের চুল খামচে সরিয়ে দিল। হ্যাভেনও খানিকটা দূরে সরে গেল। কিন্তু ফ্ল্যাশ আহির দিকেই ধরে রইল। নিঃশ্বাসে অস্থিরতা স্পষ্টতর হয়ে উঠেছে আহির। হ্যাভেন শীতল দৃষ্টিতে চেয়ে মোহপ্রাপ্ত কণ্ঠে বলল, বৃষ্টি হচ্ছে। আজ নিচে বেশ গাদাগাদি করে ঘুমাতে হতো। তাই ভাবলাম এ ঘরটা যেহেতু খালি আছে, কষ্ট না করে এখানেই শোয়া যাবে, ঘুমেও ডিস্টার্ব হবে না। আহি নিশ্চুপ, একটি বাক্য উচ্চারণ করল না সে। হ্যাভেন তার মনোভাব বোঝার চেষ্টা করে ব্যর্থ হল। শেষে নিরুপায় হয়ে বলল, আমি হ্যারিকে ফোন করছি। থাক, এখন সাধু সাজতেন হবে না।
আর না কাউকে বিরক্ত করতে হবে, একটা রাতেরই তো ব্যাপার, কাটিয়ে দেব। বলেই সোজা হয়ে বসে দুহাতে হাঁটু জড়িয়ে হাঁটুর ওপর মাথা ঠেকিয়ে চুপচাপ বসে রইল। হ্যাভেনও চুপচাপ ফোনটা দেয়ালে ঠেস দিয়ে মেঝেতে রেখে এক পা লম্বা করে বিছিয়ে আরেক পা ভাঁজ করে হাঁটুতে এক হাত রেখে আহির দিকে পলকহীন দৃষ্টিতে চেয়ে রইল। বৃষ্টিস্নাত রাতে অন্ধকারাচ্ছন্ন বদ্ধ ঘরে হিমযুক্ত পরিবেশে দুজন নরনারী বসে রয়েছে। তাদের মাঝে দূরত্ব কেবল দুহাত পরিমাণ। স্মার্টফোনের স্বল্প আলোতে পুরুষ ব্যক্তিটি নারী ব্যক্তিকে দৃষ্টিপাত করছে যত্ন সহকারে। বুকের ভিতর বৃষ্টির শব্দগুলো যেন তুমুল ঝড়ের সৃষ্টি করছে। ঠান্ডায় হাত পা ঠান্ডা হয়ে আসছে। একটু খেয়াল করতেই বুঝল আহিরও ঠান্ডা লাগছে। শাড়ির আঁচল গায়ে বেশ ভালো মতন জড়িয়ে বসে আছে এখন, কিছু সময় পর পর আর চোখে তাকেও দেখছে। উপরে গিয়ে শুয়ে পড়ো, বিছানাটা ঠিকঠাকই আছে, প্রবলেম নেই। কথাটি বলেই হ্যাভন ওঠে দাঁড়িয়ে ফোনটি বিছানার দিকে ধরে আহিকে দেখালো। আহি কিছু না বলে চুপচাপ ওঠে গিয়ে শুয়ে পড়ল। জড়সড় হয়ে শুয়ে মৃদু কণ্ঠে বলল, পাশে শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে, ঘুমানো উচিত এবার। আকাশের চাঁদটি হাতে পাওয়ার মতো অনুভূতি হলো হ্যাভেনের। বিনাবাক্যে গায়ে গা ঘেঁষে সেও শুয়ে পড়ল। বেশ অনেকটা সময় হ্যাভেনের মন উসখুস করলেও আহিকে স্পর্শ করতে পারেনি। একটা সময় আহি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গুটিসুটি হয়ে তার বুকে মুখ গুজে ভারী শ্বাস ছাড়তে শুরু করল। মুচকি হেসে গভীরভাবে বুকে জড়িয়ে একে অপরের উষ্ণতায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রইল দুজনই। রোজকার মতো যেন আজকের সকালটি নয়, এলোমেলো শাড়িতে হ্যাভেনের বুকে মুখ গুজে ঘুমাচ্ছিল আহি। ঘুম ভাঙতেই এসব কাণ্ড দেখে তবদা খেল সে। এক মন বলল হ্যাভেনের শান্তির ঘুম নষ্ট করে দিতে, আরেক মন বলল না থাক, বেচারা একটু ঘুমাক। পরক্ষণেই কি ভেবে যেন দুহাতে হ্যাভেনের মুখটা নিজের গলা থেকে সরানোর চেষ্টা করল। বিনিময়ে হ্যাভেন ঘুমের তালেই মাথা তুলে আহির ওষ্ঠজোড়ায় নিজের ওষ্ঠজোড়া মিলিয়ে দিল। বহুদিনের তৃষ্ণার্ত কাক যেন একফোঁটা পানির নাগাল পেল, এমনভাবে তৃষ্ণা মেটালো হ্যাভেন। এখন কথা হচ্ছে, কাজটা ঘুমের তালে করল নাকি সজাগ থেকে ইচ্ছে করে ঘুমের ভান করে করল? শুধুমাত্র চুমু খাওয়ার জন্য এমন নিখুঁত অভিনয়? হ্যাভেন তালুকদার, তুমি যে বড় শেয়ান। মনে মনে কথাগুলো ভেবেই বুক বরাবর ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ধাতুপাত করে ওঠে বিছানা ছাড়ল আহি। দুপুর 12টা। সকালের পর আর হ্যাভেনের মুখোমুখি হয়নি আহি। এদিকে টেনশনে হ্যাভেনের অবস্থা বেশ নাজেহাল। বউ ভাতের অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে সকলেই। আহিকেও রেডি হতে দেখে এসেছে, এত বড় অনুষ্ঠানের আয়োজন। সেখানে হরেক রকমের মানুষজন থাকবে। সুন্দরী বউ থাকলে একটু ভয় ডর হওয়াটাই স্বাভাবিক। তার বউয়ের কাছে ঘেঁষার সাহস কারো হবে না, কিন্তু সে চায় বউটা সর্বক্ষণ তার পাশে থাকুক। এত মানুষের মাঝে কার সাথে না কার সাথে, কোন গাড়িতে না কোন গাড়িতে যাবে কে জানে। ভাবতেই কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। কি করবে না করবে ভাবতে ভাবতে নানুমনির কথা মাথায় এলো। এবং দ্রুত চলে গেল নানমনির ঘরে। সেখানে তাদের কি কথোপকথন হলো শুধু তারাই জানে। কিন্তু 5 মিনিট বাদেই আহিকে হিয়া জানালো নানুমনির জরুরি তলব করেছে। নানুমনির ঘরে ঢুকতেই হ্যাভেনের মুখোমুখি হলো আহি। স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল দুজনই। একে অপরের দিকে আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক পল। সর্বপ্রথম সম্বিত ফিরে পেল আহি। চোখ পিটপিট করে আগাগোড়া হ্যাভেনকে দেখল। সাদা কোটের ভিতর কালো শার্ট, সাদা প্যান্ট, কালো জুতা, পুরো লুকটাই চেঞ্জ। গায়ের চামড়া সাদা মানেই সুদর্শন কে বলে? এই তো তার সামনে পৃথিবীর সর্বোচ্চ সুদর্শন পুরুষটি দাঁড়িয়ে আছে। কৃষ্ণবর্ণ এই পুরুষটিই তার গৌর বর্ণের সঙ্গে একমাত্র মানানসই। তার গৌর বর্ণের সর্বাঙ্গে মিশে রয়েছে কৃষ্ণবর্ণের এই সুদর্শন পুরুষটি। গতকাল সকালে যার লুক দেখে সভ্যতার কাতারে ফেলতে মন চাচ্ছিল না, আজ তাকে পুরো দমে সভ্য, ভদ্রর কাতারে ফেলা যাচ্ছে। আহা, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। কে বলবে 28-এর ঘরে পা ফেলা এই পুরুষটির আচরণ বেশ কিছু মাস আগেও 16-17 বছর বয়সী কিশোরদের মতন ছিল। তবে তা শুধু নিজ বউয়ের বেলায়ই। নানারকম ভাবনা চিন্তা থেকে বেরিয়ে মনে মনে বলল, মাশাআল্লাহ এমপি সাহেব, মাশাআল্লাহ। প্রকাশ্যে মুখশ্রীতে নমনীয়তা বজায় রেখে বলল, সরুন, নানুমনির কাছে যাব। হুঁশে এলো হ্যাভেন। গাঢ় সবুজ রঙের জরজেট শাড়ি পরেছে আহি। হাতে, কানে, গলায়, নাকে সর্বত্রই স্বর্ণের অলঙ্কারে সজ্জিত রয়েছে সে। চুলগুলো খোপা করে খোপায় তাজা রজনীগন্ধার গাজরা লাগিয়েছে। সেই গাজরার ঘ্রাণে মাথা ঘুরে যাচ্ছে কেমন। সিথি বরাবর ছোট্ট একটি টিকলি, তার খানিকটা নিচেই গাঢ় সবুজ রঙের একটি টিপ।
হার্ট শেপড লাল টকটকে ওষ্ঠকোণে খানিকটা ফুলে উঠেছে। তা দেখে শরীর জুড়ে বয়ে গেল শীতল স্রোত। অস্ফুটস্বরে হ্যাভেন বলে ফেলল, আই লাইক ইট সুন্দরী। সেই সময়ই ফোন বেজে উঠল, তার ফোন বের করতেই ভ্রুজোড়া কুঁচকে গেল। আহির দিকে এক পলক চেয়ে মাথা দুলিয়ে বলল, উফাফ সুন্দরী, আপনার প্রাণপ্রিয় ম্যাম আমাদের জাতির ক্রাশের দেবর ফোন করেছে। কথা বলে আসি বলেই চোখ মেরে রুম ছেড়ে বেরিয়ে গেল। আহি রুদ্ধশ্বাস ছেড়ে দরজার দিকে ক্ষণকাল তাকিয়ে রইল। পর্ব 47। নাতবউ, তোর মুখটা দেখলে পরাণ আমার জুড়াই যায়। আমার হাবু জীবনে ভালো কাজ মন্দ কাজ যাই করুক নাকে তোরে বিয়া করার মতো ভালো কাজ একটাও করে নাই। কিন্তু তোরে বিয়া করার উপায়টা একবারে মন্দ হইছে। আহির দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে নানুম্নি কথাটি বলতেই ঈষৎ হাসল। আহি বলল, নাতির প্রশংসা করছেন সে না হয় বুঝলাম, আপনার শরীর কেমন আছে? হাঁটা চলা করতে কি অনেক বেশি সমস্যা হচ্ছে? তা একটু হয়ই রে বুবু, তোগোর মতন কি আর এখন চলতে ফিরতে পারমু? কিছু বলল না আহি, শুধু ভাবল মানব জীবনের চিরধারিত পরিবর্তনগুলোর কথা। সামনের এই বৃদ্ধাও একসময় তারই মতন অনায়াসগম্যে চলাফেরা করতে পারত, অথচ আজ তার চলাচলের জন্য নির্ভর করতে হয় কোন মানুষ অথবা লাঠির ওপর। মানুষ এক অদ্ভুত প্রাণীই বটে, যাদের জীবনের শুরুতে সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হয় এবং শেষেও। অথচ মাঝের সময়টা তারা কতই না দাম্ভিকতাকে বরণ করে জীবন কাটায়। মনেই রাখে না তাদের জীবনের শুরুটা কিভাবে হয়েছে এবং শেষ জীবনের পরিণতিটা কি হবে। দীর্ঘশ্বাস ছেড়ে নানুম্নির দিকে তাকালো আহি, জিজ্ঞেস করল, একটু পরই বোধ হয় আমাদের সকলকে বের হতে হবে। আহির কথাটি শুনে নানুম্নি তার হাত ছেড়ে বালিশে পিঠ ঠেকিয়ে বসল। আহি তার পাশেই বসে আছে। নানুম্নি ইশারা করতেই আবারও এক হাত বাড়িয়ে দিল আহি। নানুম্নি মুচকি মুচকি হেসে আহির সে হাতটি আবারও মুঠোবন্দি করে নিল। নানুম্নির হাসিটা দারুণ লাগে আহির, কোথাও যেন হ্যাভেনের সঙ্গে এই হাসিটার বড্ড মিল পায় সে। হাসির সাথে যেন একগাদা দুষ্টুমি মিশে থাকে। সাদা সোনালি পাড়ের পাতলা সুতি কাপড় পরিহিত নানুম্নিকে দেখলেই ভিতর থেকে স্নিগ্ধ শুভ্র এক অনুভূতি আসে। লালচে ফর্সা শরীরটা ঝুলে ঝুলে কেমন ভাঁজ পড়েছে। মাথার সবগুলো চুলই সাদা, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে একটি কাঁচা চুলও পাওয়া যাবে না। বয়স হয়েছে, মানুষটার বাহ্যিক সকল পরিবর্তনই বৃদ্ধার খাতায় নাম লিখিয়েছে। তবে এই মুহূর্তে মানব জাতির আশ্চর্য এক সৌন্দর্য আবিষ্কার করল আহি, যেটি কেবল বৃদ্ধদের এবং শিশুদের মাঝেই পরিলক্ষিত হয়। একটি শিশু বাচ্চার হাসির সৌন্দর্য যেমন অদৃষ্টপূর্ব হয়ে থাকে, ঠিক তেমনি একজন বৃদ্ধর হাসিও অদৃষ্টপূর্ব হয়। তাদের মুখে যখন হাসি ফুটে তখন শুধু তারা হাসে না, তাদের আশেপাশের সমস্ত কিছুই যেন হেসে ওঠে, প্রকৃতিতে বয়ে যায় হাস্যোজ্জ্বল আবহাওয়া। শিশু এবং বৃদ্ধদের মাঝে এক অপরূপ সৌন্দর্যকে আবিষ্কার করে ফেলল আহি। না জানি এমন আরও কত শত সৌন্দর্য আবিষ্কার করা যাবে শিশু এবং বৃদ্ধদের সান্নিধ্য পেলে। একটা কথা রাখবি নাতবউ। আচমকাই পুরো ঘরজুড়ে থমথমে এক পরিবেশের সৃষ্টি হল। থতমত খেয়ে যাওয়া কণ্ঠে আহি বলল, এভাবে বলছেন কেন নানু? আপনি বলুন না, কি বলবেন আমি অবশ্যই রাখার চেষ্টা করব। বুবু, তুই বউ মানুষ, হাবুর জন্যই এইখানে সবার সাথে তোর সম্পর্ক তৈরি হইছে। আজ রিদির শ্বশুর ঘরে যাইতাছস। হাবু তোরে ওর সাথে যাবার কয়। ওর গাড়িতে যাবি, একসাথে থাকবি, আবার একসাথেই আইসা পড়বি। আপনার নাতি এসব বলতে শিখিয়ে দিয়েছে আপনাকে, তাই না নানু? হু, হাবুই কইয়া গেছে। কিন্তু আমারও কথা আছে, যেইখানে যাবি ওইখানে মানুষে গিজগিজ করব। তুই হিয়াগোর সাথে থাকবি, কিন্তু যাবি হাবুর সাথে, আসবিও হাবুর সাথে। হুম, আমার সমস্যা নেই, কিন্তু হিয়াদের সঙ্গেও সমস্যা হতো না। হাবু চায় তোর কোন সমস্যা না হোক। এত বিশিষ্টতার প্রয়োজন ছিল না নানু। শোন মেয়ে, এত ঢং ধরিস না। কেউ যদি তোরে বিশেষ কইরা রাখবার চায় কারো কাছে, যদি তুই বিশেষত মানুষ হয়ে থাকিস, তাইলে এইডা তোর জন্যই ভালারে। আমি সাধারণভাবেই থাকতে চাই, স্বাচ্ছন্দ্য বোধ করি। তোর কপালে সাধারণ নাই বুবু, তোর অধিপতিই যে অসাধারণ। কিছু বলল না আহি, মাথা নিচু করে বসে রইল। নানুম্নি আহির নিশ্চুপ থাকাকে পছন্দ করলেন না। তাই আবারও বললেন, ভাবছিলাম কথাগুলা বিয়ের ঝামেলা চুইকা গেলেই কমু। তোরে আলাদা ডাইকা কথাও বলবার চাইছি, আর সুযোগই পাই না। আমারে একটা কথা বলবি? উদ্বিগ্ন চোখে তাকিয়ে রইল আহি। নানুম্নি এক ঢোক গিলে কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, তুই আমার হাবুরে ছাইরা যাওয়ার মতলব করছিলি শুনছি। কিন্তু হেই মতলব কি এখনো অটল রইছে? সত্যি কইরা কবি বুবু, এই বুড়িরে মিথ্যা কইস না।
নানুমনির মুঠোবন্দি থেকে একটি হাত উঠিয়ে নানুমনির হাতের ওপর রেখে আশ্বস্ত করল আহি। বলল, চিন্তা করবেন না নানু। বিচ্ছেদ যদি ঘটারই হতো তাহলে হয়তো আজ আমি এখানে এভাবে থাকতাম না। তাইলে তোরা আলাদা থাকোস ক্যা বুবু? স্বামী স্ত্রীর মধ্যে এত দূরত্ব যে ভালা না। কাছে যাওয়ার জন্য কখনো কখনো দূরে যেতে হয় নানু। এই রঙ্গ লীলা আমারে কইয়া লাভ নাই, আমি অত কিছু বুঝি না। তাই বইলা আবার ভাবিস না জামাই বউয়ের সম্পর্কও বুঝি না। তাই যদি হইতো তিনটা পোলাপানের মা হইতাম না, এতগুলা নাতি নাতনির মুখও দেখবার পাইতাম না। মিটিমিটি হাসতে লাগলো আহি বলল, হ্যাঁ বুঝেছি তো নানুমনি আমাদের নানা সাহেবকে খুব ভালো বুঝতো, খুব ভালো সেবা শুশ্রূষাও দিত। তা তো দিতামই রে বইন, বিয়ের পর 3 বাচ্চার জন্মের সময় 2-1 দিন বাদে মানুষটারে ছাড়া একদিনও কাটাই নাই। সারাদিন সগ্গল ছুটাছুটি শেষ কইরা রাইতের আধারে ঠিক জোরাজোরি কইরা ঘুমাইছি। পুরান দিনের মানুষ আমরা তোগর থিকা রংঢং বেশিই করছি। খিলখিল করে হাসতে লাগলো আহি। নানুমনিও হাসল। হাসির পাল্লা শেষে আহি প্রশ্ন করল, খুব মনে পড়ে নানাকে তাই না? তা তো পড়বই, আমি কি তোর মতো পাষাণ নাকি? মনটা খারাপ হয়ে গেল আহির পরক্ষণেই থমথমে গলায় বলল, আপনি কি জানেন না উনি আমার সাথে কি করেছে? তবুও তো আমি ওনাকে একেবারে ছেড়ে যাইনি, শুধু দূরে থেকে বুঝাচ্ছি হারানোর যন্ত্রণাটা কি। বুঝাচ্ছি ভালোবাসা কাকে বলে, সম্পর্ক কাকে বলে, ভালোবাসায় সম্মানবোধ কতটা জরুরি। বিয়ে মানে কি, একটা বিয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত এটা ওনার কাছে থেকে বোঝাতে অক্ষম হলেও দূরে গিয়ে কিছুটা হলেও হয়তো সক্ষম হয়েছি। সেই সাথে ওনার মনের অসুখটাকেও দূর করতে সহায়তা করছি, যাতে আর কোন অসুখ আমাদের স্পর্শ করতে না পারে। যে মানুষটা রূপসাকে এক সমুদ্র ভালোবাসা দিয়ে ছলনার শিকার হয়েছে, সেই মানুষটা এক আকাশ ভালোবাসা দিয়ে ভালোবাসা অবশ্যই গ্রহণ করতে পারবে। মাথা দুলিয়ে হাসল নানুমনি। আহিও আশ্চর্য হয়ে হেসে ফেলল। সত্যি হ্যাভেনের সঙ্গে নানুমনির অনেক কিছুরই মিল রয়েছে। নানুমনি এক পর্যায়ে হাসি থামিয়ে বলল, বিয়ের সম্পর্কটা আল্লাহর তরফ থিকাই কবুল হয় বুঝছো বুবু। আজ যদি হাবুর সাথে বিয়ে না হইয়া অন্য পোলার সাথে বিয়ে হইতো, সেই পোলা যদি মদখুর, গাঞ্জাখুর, মাইয়াখুর হইতো, তুই শৈবার না পাইয়া তালাক নামা পাঠাইতি, এইডাতে কোন ভুল হইতো না? আমার হাবু যখন তোরে জোর কইরা বিয়ে করল, বিয়ের পর নাকি মারধরও করছে কয়দিন, তখন যদি তুই ওরে ছাড়তি, শুনছিলাম গেছিলিগা, তখনই যদি যাইতি, এতে তোর দোষ হইতো না। কিন্তু এমন এক সময় তুই যাবার চাইলি ওর থিকা, যা খুব খারাপ দেখাইছে। পুরানো যুগ থিকাই শুনছি মেয়ে মানুষের একটু নত হইয়া থাকন লাগে। সেইখানে যদি কোন নারীর কাছে পুরুষ নত হয়, তখন সেইটা তো সেই নারীর সৌভাগ্য। এমন সৌভাগ্য কয়জনের হয়? এমন সৌভাগ্য তুই পায় ঠেইলা দিস না। আমার হাবুর মনটা মেলা ভালা, রাগ সামাল দিতে পারে না, জিদটা একটু বেশি, তাই বইলা হাবুর মনটা কিন্তু খুবই ভালা। যা পাগলামি তোর সাথেই করছে, এর কারণটাও তুই জানোস, অনুচিত করছে তোর সাথে, শেষে অনুতপ্ত হইয়া নিজেরে কষ্টও দিছে। নিজেরে নিজের থিকা বেশি কষ্ট কেউ দিতে পারে না বুবু। মাথা নাড়ালো আহি। নানুমনি আরো বলল, বিয়ের মেলা ফজিলত আছে, কিন্তু তালাকের কোন ফজিলত নাই? আমাদের ধর্মে বিয়ের জন্য নারী পুরুষকে উৎসাহিত করা হয়েছে, কিন্তু কোনোভাবেই তালাককে বিন্দুমাত্র উৎসাহিত করা হয় নাই। তালাকের বিধান জানোস? মাথা নাড়িয়ে না জানালো আহি। সে তালাকের বিধান জানে না, নানুমনি বলল। তালাকের বিধান হচ্ছে নিরুপায়ের উপায় মাত্র। যদি একটি মাত্র উপায়ও থাকে সম্পর্কে অসমাপ্তি না ঘটানোর, তবে তালাক দেওয়া যাবে না। ইসলামে সবচেয়ে ঘৃণিত কাজ হইল তালাক। জীবনে যে পরিস্থিতিই আসুক না কেন, কোনোদিন তালাকের চিন্তা করবি না। তোর চিন্তা একটাই, সংসার, স্বামী, সন্তান। সন্তানের কথা বলতেই আহির মুখশ্রীতে মেঘ হেসে ভর করল। নানুমনি বলল, সুন্দর একটা ভবিষ্যৎ দেখতাছি তোগর আমি। মন খারাপ করিস না, দুঃখ কেন আসে জানোস? সুখের বার্তা নিয়েই দুঃখ আসে। মাথা নিচু করে রইল আহি। নানুমনি কি যেন ভেবে বলল, আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোরে বলা হয় নাই, এই কথাটা তুই না সব নারী পুরুষেরই জানা দরকার। হাবুরে আমি অনেক বুঝাইছি, আজ তোরেও বলি। কাল তুইও অন্য কাউরে এই দামি কথাগুলা বলতে পারবি। চোখ তুলে তাকালো আহি। সত্যি দাদা, দাদি, নানা, নানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ। অন্যদের 10 কথা তাদের এক কথার সমান। নানুমনির কথাগুলো খুবই মূল্যবান, তাই মনোযোগ দিয়ে সবটা শুনছে সে। নানুমনিও পরম যত্ন সহকারে বোঝাচ্ছে আহিকে, যাতে তার হাবু আর তার বউয়ের সম্পর্কটা অনেক বেশি মজবুত হয়। নানুমনি বলল,
আমাদের নবী কি বলছে জানোস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তালাকের চেয়ে অধিক ঘৃণ্য কোনো জিনিস হালাল করেননি। আবু দাউদ তালাকের ভয়াবহতা সম্পর্কে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় এসেছে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে কর কিন্তু তালাক দিও না। কেননা তালাক দিলে তার দরুন আল্লাহর আরশ কেঁপে ওঠে। তাফসিরে কুরতুবী। একটু থেমে আবারও বলল, দাম্পত্য জীবনের ভারসাম্যতা বজায় রাখতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তোমরা বিয়ে কর কিন্তু তালাক দিও না। কেননা আল্লাহ তাআলা সে সব স্বামী স্ত্রীকে পছন্দ করেন না, যারা নিত্য নতুন বিয়ে করে স্বাদ গ্রহণ করতে অভ্যস্ত। আহকামুল কুরআন। নানুম্মিকে শক্ত করে জড়িয়ে ধরল আহিক বলল, আপনি অনেক বেশি চিন্তা করছেন আপনার হাবুকে যে অল্পখানি দুঃখ আমি দিচ্ছি এর চেয়ে হাজারগুণ বেশি সুখ সে পাবে। শেষ আরেকটা কথা শোন বুবু, আমার হাবুর মনটা খুব ভালা। আমার হাবুর ওপর তুই আর কোন ক্ষোভ রাখিস না, আমার হাবু তোরে অনেক ভালোবাসে। নানুম্নির রুম থেকে বের হওয়া মাত্রই আকস্মাৎ আহির হাত টেনে সদর দরজার দিকে যেতে থাকল হ্যাভেন। আহি চেঁচিয়ে উঠল, আরে করছেন কি? আমি আপনার সঙ্গেই যাব, তার আগে আমার ফোন আর পার্স তো আনতে দিন। অদ্ভুত, ভালো লাগে না সব সময় এই গাজুরি। হ্যাভেন চোখে মুখে গম্ভীরতা ফুটিয়ে তুলে আহিকে টেনে নিয়ে সোজা গাড়ির পিছন সাইটে বসিয়ে দিল আহিকে। ডোর লক করে অপর পাশের ডোর খুলে নিজেও বসে পড়ল এবং সঙ্গে সঙ্গেই তমাল গাড়ি স্টার্ট দিল। হতবাক আহি হ্যাভেনের দিকে চোখ কটমট করে তাকালো। বিনিময়ে হ্যাভেন স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, ক্ষণকাল সময় নিয়ে নম্র গলায় বলল, আমরা ঢাকা ব্যাক করছি। মানে? আপনার কি মাথা খারাপ? আমার জামাকাপড়, প্রয়োজনীয় কত জিনিস রয়েছে জানেন? এভাবে বলা নেই কওয়া নেই টেনে হিচড়ে ঢাকা নিয়ে যাওয়ার মানে কি? প্রচণ্ড চেঁচিয়ে কথাগুলো বলতেই এক আঙুলে আহির ওষ্ঠজোড়া চেপে ধরল হ্যাভেন। গভীর দৃষ্টিতে তাকিয়ে গভীর এক নিঃশ্বাস ছেড়ে মলিন কণ্ঠে বলল, সাবা ম্যাম আর নেই। আমার মনে হলো এটা জানতে পারলে তুমি অবশ্যই ঢাকা ব্যাক করতে চাইবে। নির্ঝর জানালো মাগরিবের পরই জানাজা। ম্যামের গ্রামের বাড়ি থেকে সবাই ঢাকা যাবে, তারপর জানাজা হবে। কারণ ম্যামের কবরটা নির্মল ভাইয়ের কবরের পাশেই দেওয়া হবে। একদমে কথাগুলো বলেই আহির ওষ্ঠ থেকে আঙুল সরিয়ে সিটে হেলান দিয়ে বসল হ্যাভেন। পা থেকে মাথা অবধি কেঁপে উঠল আহির, সেই সাথে বুকের ভিতর ছটফট করতে থাকল খুব। দুহাতে মুখ চেপে ধরে শব্দ করে ফুপিয়ে উঠল সে। সেই শব্দ কানে আসতেই এক হাত বাড়িয়ে আহির কাঁধ জড়িয়ে কাছে টেনে নিল হ্যাভেন। হ্যাভেনের সান্নিধ্য পেয়ে ডুকরে কাঁদতে থাকল আহিক বলল, মানুষটা তো অনেক আগেই মরে গেছে হ্যাভেন, অথচ সে খবর কিনা সবাই আজ পেল। এক হাতে আহিকে শক্ত করে জড়িয়ে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিতে থাকল হ্যাভেন। বলল, বাসায় কেউ ছিল না, মারা গেছে রাতেই। নির্ঝর দুপুরের দিকে বাসায় গিয়ে অচেতন পেয়েছিল, তখনই হসপিটাল নিয়ে যায় এবং জানতে পারে ঘুমের ঘোরে স্ট্রোক করে প্রায় 9 ঘন্টা আগে মৃত্যু ঘটেছে। পুরো শরীর শিউরে উঠল আহির। খামচে ধরল হ্যাভেনকে। ক্রন্দনরত গলায় বলতে থাকল, নির্মলের মৃত্যুটাও এমন ছিল, নির্মলের মৃত্যুটাও এমন ছিল। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাগুলো এভাবে দুটো মানুষকে শেষ করে দিতে পারে হ্যাভেন? হুম পারে আহি। তবে উপরওয়ালা চাইলে ওদের শেষ থেকেই হয়তো আবার শুরু হবে। পর্ব 48। চারদিক থেকে ভেসে আসছে মাগরিবের আজানের ধ্বনি। ঠিক সে মুহূর্তে সাবা ম্যামের বাসার সামনে গাড়ি থামল হ্যাভেনের। পুরো জার্নির সময়টাই আহি স্তব্ধ হয়ে বসেছিল, স্মৃতিচারণ করছিল সে মানুষটার, যে মানুষটা অল্প কিছুদিনেই স্বকীয় করে নিয়েছিল তাকে। গাড়ি থামতেই ডুকরে উঠল আহি। হ্যাভেন আবারও হাত বাড়িয়ে কাছে টেনে নিল তাকে, অদৃষ্টে গভীর চুম্বন একে দিয়ে নম্র সুরে বলল, আমি এখানেই আছি। তুমি ভিতরে গিয়ে দেখে এসো ম্যামকে। তারপর তোমায় বাসায় পৌঁছে দিয়ে এসে আমি জানাজায় সামিল হব। কথাটি বলেই নিজ হাতে আহির চোখের পানি মুছে দিল হ্যাভেন। শাড়ির আঁচল সিটে বিছানো ছিল। পিছন দিক দিয়ে আঁচল টেনে ডানপাশ অব্দি কাঁধ ঢেকে দিল। এক হাতে আহির এক গালে আলতো ছুঁয়ে মৃদুস্বরে বলল, যাও। গাড়ির ডোর খুলে বাইরে বের হতেই পিছনে আরো দুটো গাড়ি দেখতে পেল আহি। তার মধ্যে একটি গাড়ির ডোর ঘেঁষে মাথা নিচু করে দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে হ্যারি। হ্যারির অমন কাতর ভনিতা দেখে বর্ষর এক ধাক্কা খেল আহি। বুকের ভিতরটা হঠাৎই কেমন মোচড়ে উঠল তার। এক ঢোক গিলে হ্যারির থেকে দৃষ্টি ফিরিয়ে আশেপাশে চোখ বুলালো। পরিচিত অপরিচিত অসংখ্য মুখ দেখতে পেল সে। তাদের ভিড়েই দুজন ক্লাসমেট ছিল।
তারা ওকে দেখেই এগিয়ে এলো এবং ভিতরে নিয়ে গেল। রাত 9টায় হ্যাভেন আর হ্যারি বাইরে থেকে খাবার নিয়ে একসঙ্গে বাড়ি ফিরল। হ্যাভেন রুমে এসে দেখল খয়েরি রঙের সুতি একটি শাড়ি পরে গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে আছে আহি। ভিতরে এসে খাবারগুলো ট্রি টেবিলের ওপর রেখে বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পাল্টে নিল সে। আহি তখনও নিশ্চুপ হয়ে শুয়ে আছে। হ্যাভেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলের পানি ঝাড়তে ঝাড়তে বলল, খাবার এনেছি। দুপুর থেকে কারো খাওয়া হয়নি। তুমি উঠলে আমাদের সুবিধা হতো। কথাটি বলেই পিছন ঘুরে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে এলো হ্যাভেন। আহি চুপচাপ ওঠে বসে শাড়ি ঠিক করে নিয়ে চুলগুলো হাতখোপা করে নিল। হ্যাভেন মৃদু হেসে বিছানার এক কোনায় বসে হ্যারিকে কল করে তাদের রুমে আসতে বলল। আজ তারা তিনজন রুমেই ডিনার সারবে। হ্যারি আসতে আসতে আহি নিচ থেকে প্লেট, গ্লাস আর জগে পানি নিয়ে এলো। সব কিছু রেডি করে হ্যাভেনের দিকে তাকাতেই হ্যাভেন মুচকি হেসে সোফায় গিয়ে বসল। হ্যারিও এসে হ্যাভেনের পাশে বসল। আহি দাঁড়িয়ে ছিল। হ্যাভেন ওকে ইশারায় বসতে বললে সে বলে, আমার খিদে নেই। আপনারা খেয়ে নিন, আমি একটু ঘুমাতে চাই। কথাটি বলেই বিছানার দিকে এগুতে যায় তখনই হ্যাভেন হাত টেনে জোর করে তার পাশে বসিয়ে দেয়। বলে, অল্প হলেও খেতে হবে। দুপুর থেকে কিছু খাওনি আহি। জেদ না করে খেয়ে নাও। বাধ্য হয়ে অনীহা থাকা সত্ত্বেও খেতে বসল আহি। সেই সাথে লক্ষ্য করল হ্যারিকে। ছেলেটা কেমন স্তব্ধ হয়ে গেছে। ম্যামকে পছন্দ করত হ্যারি। হয়তো মন থেকে ভালোবাসত। যা সম্ভব হওয়ার ছিল তাই সম্ভব হয়নি সেখানে হ্যারির অনুভূতি নিছক বাচ্চামি ছাড়া কিছুই মনে হলো না আহির। তাই খাওয়া শেষে হ্যারি চলে যাওয়ার জন্য উদ্যত হতেই আহি বাধা দিল। বলল, কিছু সময় বসে যাও, কিছু কথা বলবো। চারদিকে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে হ্যাভেনের দিকে তাকাতেই হ্যাভেন মাথা নাড়িয়ে ইশারা করল বসে যেতে। ভাইয়ের সম্মতি পেয়ে চুপচাপ সোফায় বসল হ্যারি। আহি বিছানায় হ্যারির সম্মুখীন হয়ে বসল। হ্যাভেন তার মায়ের সঙ্গে ফোনে কয়েক মিনিট কথা বলে কেটে দিয়ে হ্যারির পাশে গিয়ে বসল। আহি তার দৃষ্টিজোড়া মেঝেতে স্থির রেখে বলল, সাবা ম্যামকে আমি খুব বেশি দিন চিনি না। তবে তার সম্পর্কে অনেকটা জানি। তার থেকেও বেশি তার সম্পর্কে অনুভব করতে পারি। চোখ দুটো ঝাপসা হয়ে এলো আহির। গলা দিয়ে আওয়াজ বের হতেও কষ্ট হচ্ছে তার। তবুও সে বলবে এই কথাগুলো। কারণ সে চায় না সাবা ম্যামকে নিয়ে হ্যারির কোন আফসোস থাকুক বা এমন কোন অনুভূতি থাকুক যা থাকা অনুচিত। যে অনুভূতি কষ্ট দেবে নির্মলকে। নির্মল নামক শ্রদ্ধেয় সে পুরুষটির আজ হয়তো সুখের সময়। তার এই সুখটাতে কেউ আফসোসের শ্বাস না ফেলুক, এটিই চায় আহি। তাই সাবা, নির্মলের সেই মর্মান্তিক ঘটনাগুলো সংক্ষিপ্ত বিবরণ আজ সে আবারও স্মরণ করল। সেই সাথে সামনের এই দুজন মানুষকে জানালো প্রেম কি, ভালোবাসা কি। সাবা এবং নির্মলকে। কেন তারা তার হৃদয় এতখানি জুড়ে রয়েছে। সাবা ম্যাম শুধু সাবা ম্যাম নয়। নির্মল শুধু সাবা ম্যামের হাজবেন্ড, ভালোবাসার মানুষ বা তাদের দুজনের বড় ভাই নয়। তাদের দুজনের যে হৃদয় নিংড়ানো এক পরিচয় রয়েছে। ভালোবাসার অনেক সংজ্ঞা আমরা শুনেছি। ভালোবাসার অনেক সংজ্ঞা আপনি আমায় দিয়েছেন হ্যাভেন, কিন্তু ভালোবাসার যে সংজ্ঞা আমি জানি তা আপনারা কেউ জানেন না। আপনারা সবাই কয়েকটি লাইনে ভালোবাসার সংজ্ঞা দিয়েছেন। আর আমি জেনেছি কারো হৃদয়বিদারক হাহাকারগুলোকে, যা কেবল নিখুঁত ভালোবাসারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। লায়লির গায়ের বর্ণ কালো ছিল তবুও সে মজনুর কাছে সবচেয়ে রূপবতী নারী ছিল। আমরা লায়লি মজনুর প্রেম কাহিনী শুনেছি, জেনেছি ভালোবেসে তাদের অমরত্বের কথা। লায়লি, মজনু, রাধা, কৃষ্ণ অমর হয়ে আছে তাদের অভাবনীয় প্রেমের দ্বারাই। এদের সবার প্রেম কাহিনী আমরা সকলের মুখে মুখে শুনেছি, টিভিতে তাদের কাহিনীগুলো অন্যদের করা অভিনয়ের মাধ্যমে দেখেছি। কিন্তু এমন একটি প্রেম কাহিনী আমি জানি, এমন একটি হৃদয়বিদারক ভালোবাসার পরিণাম জানি যা আমাকে সেই মানুষটি বলেছে, যে মানুষটির সাথে ঘটেছে হৃদয়বিদারক ঘটনাগুলো। যে মানুষটির অগণিত দীর্ঘশ্বাসের কিছু দীর্ঘশ্বাসের সাক্ষী হয়েছি আমি। হ্যাভেন, হ্যারি দুজনই আহির দিকে বিস্ময়ান্বিত হয়ে তাকিয়ে আছে। আহি তাদের দৃষ্টিকে গুরুত্ব না দিয়ে বলতেই থাকল, নির্মল সাবাকে ভালোবাসে, এটি আমায় অবাক করেনি। দিনের পর দিন সাবার প্রত্যাখ্যান সহ্য করেছে, এটাও আমায় অবাক করেনি। নিজের মনের সাথে যুদ্ধ বিদ্রোহ করে একসময় সাবা অনুভব করল সে নির্মল নামক পাগল পুরুষ, প্রেমিক পুরুষটাকে ভালোবেসে ফেলেছে। এখানেও আমি অবাক হইনি। নিজের মনের কথা নির্মলকে জানানোর পূর্বে মেয়েটা যখন সিদ্ধান্ত নেয় গ্রামে গিয়ে মাকে জানাবে, সেই সিদ্ধান্তটির কথা জেনে তার ওপর দ্বিগুণ শ্রদ্ধাবোধ জন্মেছিল, কিন্তু অবাক হইনি।
গ্রামে গিয়ে যখন কঠিন কিছু পরিস্থিতির সম্মুখীন হলো মেয়েটা, জন্মদাতা পিতার অজস্র গালি হজম করল। বাড়ির লোক, পাড়ার লোকদের ঘৃণ্য দৃষ্টি, ঘৃণ্য আলোচনার শিকার হলো। একটু খারাপ লেগেছিল, একটু ব্যথিত হয়েছিল মন। জোরপূর্বক অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছিল মেয়েটার। বুকের ভিতর উত্তেজনা সৃষ্টি হয়েছিল, হায় হায়, বিয়েটা হয়ে যাবে না তো? নির্মল জানতে পারলে কি হবে? সাবা জানাতে পারবে তো নির্মলকে তার অনুভূতির কথা? সাবার চিঠিটা ঠিক সময় পৌঁছাবে তো নির্মলের কাছে? চিঠি পাওয়া মাত্র নিশ্চয়ই নির্মল হন্যে হয়ে ছুটে আসবে তার সবাকে উদ্ধার করতে। তখনও বুঝতে পারিনি আমি যে গল্পটা সম্পর্কে অবগত হচ্ছি এ গল্পটা কারো তৈরি করা মিথ্যা গল্প নয়, এ গল্পটা কারো কল্পনার রাজ্যে কল্পিত নয়, আর না এ গল্পটা কোন বইয়ের পাতায় লেখা উপন্যাস মাত্র। আমি যে গল্পটা পড়ছি সে গল্পটা আমার পরিচিত অতি শ্রদ্ধেয় সাবা ম্যামের জীবনে ঘটে যাওয়া বাস্তব চিত্র, নির্মম সত্য। খুব খুশি হয়েছিলাম মেয়েটার সাহসিকতা দেখে, যা সে মুহূর্তে কিছুটা সিনেম্যাটিকও লেগেছিল। লাল শাড়ি পরিহিত রমণীটি তার প্রেমিক পুরুষের কাছে ফিরে যাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে পায়ের জুতাটাও পরার সময় পায়নি, খালি পায়ে অতি প্রয়োজনীয় জিনিসগুলো বুকে জড়িয়ে বিক্ষিপ্ত চেহারায় বেরিয়েছিল মেয়েটি। ঝড়, বৃষ্টির পরোয়া করেনি। পরোয়া করেনি পায়ে কাটা বিঁধল নাকি পাথরের ঘষায় পা রক্তাক্ত হল। উদ্দেশ্য তার একটাই ছিল, তাকে তার ভালোবাসার মানুষের কাছে ফিরতে হবে। তাকে ফিরতে হবে তার নির্মলের কাছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! অভাগী সাবা মেয়েটা যখন বাসে গুটিসুটি হয়ে বসে সময় গুনছে। বুকের ভিতর চলছে তীব্র উত্তেজনা। পত্রবাহক আজরাইলের ন্যায় হাজির হলো নির্মলদের বাসায়। নির্মল হৃদয়ের সেই নির্মল পুরুষটি তার প্রিয়তমার চিঠিটি পায় সন্ধ্যায়। ঘুমন্ত নির্মলের ঘুম ভাঙে কলিং বেলের আওয়াজ পেয়ে। সদ্য ঘুম থেকে ওঠেই সদর দরজা খুলে চিঠিটি পায়। চিঠিতে লেখা প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধিয়ে দেয়। অবাক তখনও হইনি। অবাক হয়েছি তখন যখন নির্মল চিঠির পাতায় তার প্রিয়তমার বিয়ের সংবাদটি পায়। এবং জানতে পারে যে মুহূর্তে সে চিঠিটি পেয়েছে ওই দিনের ওই ক্ষণটিই নির্ধারণ করা হয়েছে তার প্রিয়তমার অন্যত্র বিবাহের। হয়তো বিবাহ সম্পন্নও হয়ে গেছে। তার রাগিনী, তার প্রিয়তমা অন্য একটি পুরুষের নামে পাঠ করেছে ৩ কবুল। যারা এমন অনুভূতির সম্মুখীন হয়নি তারা কখনো বুঝতে পারবে না, তারা পারবে না কখনো অনুভব করতে। অনুভূতিটা ঠিক কতভাবে হৃদয়কে ক্ষতবিক্ষত করে, ঠিক কতরকম আয়োজন করে বক্ষস্থলে রক্তক্ষরণ ঘটায়, আমরা অনুভব করতে পারবো না কখনো। কিন্তু নির্মল আমাদের সহ গোটা পৃথিবীকে জানিয়ে গেছে কতখানি পুড়েছিল তার হৃদয়। মস্তিষ্কের চূর্ণবিচূর্ণের পাশাপাশি হৃদয়ের রক্তক্ষরণ যন্ত্রণাগুলোর কথা নির্মল ডক্টরের মাধ্যমে জানিয়ে গিয়েছিল গোটা পৃথিবীতে। অবাক আমি তখন হয়েছিলাম যখন জানতে পারলাম সাবা মেয়েটা নির্মলের বাড়িতে পৌঁছাতে পেরেছিল, কিন্তু পারেনি নির্মলের কাছে পৌঁছাতে। পারবে কি করে? সে অন্য পুরুষের বউ হওয়ার সংবাদ পাঠিয়ে আয়োজন করে বিয়ে করবে আর নির্মল চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে? থাকেনি তো, সহ্য করতে পারেনি। একই সঙ্গে হার্ট অ্যাটাক আর ব্রেইন স্ট্রোক হয়েছিল তার। এবং ঘটেছিল নির্মম মৃত্যু। অবাক হয়েছিলাম, বুকের ভিতর ব্যথা করছিল এটা ভেবে, একটা পুরুষ একটা নারীকে কতখানি ভালোবাসলে তার বিয়ের সংবাদ পেয়ে তাকে হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক করে মারা যায়। দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল হ্যারির। হ্যাভেন স্তব্ধ হয়ে চেয়ে রইল আহির পানে। সেই সাথে মনে প্রশ্ন জাগল, তারা তো এসব জানে না। যদি এসব সত্যি হয় তাহলে সাবা ম্যাম কেন নির্মলের বউয়ের পরিচয় পেয়েছে সর্বত্র? আহির কথা অনুযায়ী নির্মলের সঙ্গে সাবার বিয়ে হয়নি। তাহলে কেন সাবা ম্যাম নিজেকে চৌধুরী বাড়ির পুত্রবধূ দাবি করত? কেন নির্ঝর সাবাকে ভাবি বলে সম্বোধন করত? দুহাতে নিজের অশ্রুকণা মুছে নিয়ে আহি বলল, প্রথম অবাক হয়েছিলাম নির্মলের মৃত্যুতে। দ্বিতীয়বার অবাক হলাম মাঝরাতে নির্মলের লাশ বুকে জড়িয়ে আর্তনাদ আহাজারি শেষে যখন ফজরের আজান দেয় নির্মলের কানের কাছে ফিসফিসিয়ে ম্যামের বলা সেই কথাগুলো জানতে পেরে। যেখানে ম্যাম নির্মলকে ওহে প্রিয় সম্বোধন করেছিল। তার প্রিয়র নামে ৩ কবুল বলে নিজেকে তার অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করেছিল। আহাজারি করতে করতে বলেছিল এপারে তাদের মিলন ঘটেনি, ওপারে যেন সে নির্মলের পদস্থলে হলেও একটুখানি ঠাঁই পায়। ম্যাম সেদিন আত্মত্যাগ করেছিল। অনেক বড় একটি ত্যাগ, যা হয়তো আর কোন নারীর পক্ষে করা সম্ভব নয়। সেদিন থেকেই নির্মলের স্ত্রীর অধিকার পায় সে। এমন বিয়ে হয়? বরের লাশ বুকে জড়িয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলা ৩ কবুলের বিয়ে।
সত্যি অবাক হয়েছিলাম। আর শেষ অবাকটা হলাম আজ যখন জানতে পারলাম ম্যাম আর নেই। ঘুমের ঘোরে স্ট্রোক হয়ে মৃত্যু ঘটেছে তার। সাবা, নির্মল এই দুটো নরনারীর থেকে ভালোবাসার কয়েকটি মানে আমি বুঝেছি। ভালোবাসা হচ্ছে একটা আফসোস। ভালোবাসা হচ্ছে দীর্ঘশ্বাস। ভালোবাসা মানেই অসম্পূর্ণতা। ভালোবাসা মানেই সাবা নির্মল। লাভ দ্যাট মিন্স। লাভ এর পূর্ণরূপ। এল সমান লেকস অফ সরোস দুঃখের সাগর। ও সমান ওশেন অফ টিয়ার্স অশ্রু মহাসাগর। ভি সমান ভ্যালি অফ ডেথ মৃত্যু উপত্যকা। ই সমান এন্ড অফ লাইফ জীবন শেষ। পরের দিন সকালে রবিনাকে ফোন করে সকলকে দ্রুত বাড়ি ফিরতে বলে হ্যাভেন, যেহেতু ঢাকা ব্যাক করেছে আর ওখানে যাবে না সে। তাছাড়া তার কিছু গুরুত্বপূর্ণ মিটিং এবং সভাও রয়েছে এই সপ্তাহে। সব শুনে রবিনা জানায় দুদিনের ভিতরেই তারা ফিরে আসবে। মায়ের সাথে কথা শেষে মুচকি হাসে হ্যাভেন এবং সিদ্ধান্ত নেয় রবিনা ফিরলেই আহির প্রয়োজনীয় জিনিসগুলো পাবে। তারপর আহিকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। সকালের নাস্তা শেষে হ্যাভেন আর হ্যারির জন্য দুপুরের রান্না বসিয়েছে আহি। তখনই রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো হ্যাভেন। কোমরে আঁচল গুজে রান্না করছে আহি। গরমে ঘেমে গলা বেয়ে ঘাম ঝরছে। ফর্সা কোমরে বিন্দু বিন্দু ঘাম স্পষ্ট দেখতে পাচ্ছে হ্যাভেন। চোখ বুজে রুদ্ধশ্বাস ছেড়ে এক ঢোক গিলল সে। দেয়ালে হেলান দিয়ে পকেটে এক হাত গুজে দিয়ে ওষ্ঠকোণে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে তুলে বলল, আগামীকাল বা পরের দিন সবাই ফিরবে। ও বাড়িতে যা ফেলে এসেছো তোমার প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসুক। তারপর না হয় তোমায় বাবার বাড়িতে রেখে আসব। চমকে পিছন তাকায় আহি। চোখে মুখে আতঙ্ক স্পষ্ট তার। এতটাই আতঙ্কিত হয়েছে সে যে হাতে থাকা তরকারির চামচটা হাত ফসকে নিচে পড়ে যায় এবং ঝনঝন শব্দ করে ওঠে। প্রচণ্ড হাসি পায় হ্যাভেনের, তবুও নিজেকে সংযত রেখে চোখে মুখে সিরিয়াস ভাব ফুটিয়ে তুলে এগিয়ে এসে শঙ্কিত গলায় প্রশ্ন করে, এ কি ভয় পেয়ে গেলে? উপোস ঘেমে নিয়ে কি একটা অবস্থা করে ফেলেছ মুখটার? রান্না শেষ করে শাওয়ার নিয়ে নাও কেমন? আমি একটু বের হব, ঘন্টা খানিক পরেই ফিরে আসব। ছলছল চোখে হ্যাভেনের দিকে তাকিয়ে রইল আহি। তাকে কেন বাড়ি ফিরিয়ে দিয়ে আসবে হ্যাভেন? সে যে সিদ্ধান্ত নিয়েছে রাগ, অভিমান, অভিযোগের ঝামেলা চুকিয়ে এবার সংসারে মন দেবে। ভালোবেসে আপন করে নেবে এই ঘর সংসার এবং সংসারের মানুষগুলোকে। হ্যাভেন চলে যাওয়ার জন্য পিছন ঘুরে দরজার কাছ অবধি যেতেই কাপা কণ্ঠে আহি ডেকে উঠল, হ্যাভেন। থেমে যায় হ্যাভেন। পিছন ঘোরার সময়টুকু আহি দেয় না তাকে, ছুটে এসে পিছন থেকেই জাবটে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। রাত 10টা। ডিনার শেষে বিছানায় আধশোয়া হয়ে বসে ফোনে গেমস খেলছে হ্যাভেন। তখন বাথরুম থেকে বেরিয়ে এলো আহি। আর চোখে আহিকে দেখামাত্রই চোখ কপালে ওঠে গেল হ্যাভেনের। এটারই ভয় পাচ্ছিল সে। সারাদিনের পরিস্থিতিতে যতটা পারে ধারণা করে নিয়েছিল, এবার একদম শিওর হয়ে গেল। কিন্তু এমন করলে তার সব প্ল্যান যে মহাসমুদ্রে আছড়ে পড়বে। নিঃশ্বাস ভারী হয়ে গেল হ্যাভেনের, চোখ বন্ধ করে কয়েক দফা শ্বাস ছেড়ে ফোন অফ করে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কিছু সময়ের ব্যবধানে কালো রঙের নাইটি পরিহিতা আহি লাইট অফ করে ড্রিম লাইট অন করে হ্যাভেনের পাশে গিয়ে বসল। হ্যাভেনের কাঁধে আলতো হাত ছুঁইয়ে হ্যাভেন বলে ডাকতেই হ্যাভেন চোখ বুজে রুদ্ধশ্বাসে বলল, ঘুমিয়ে পড়ো আহি। আহি প্রচণ্ড অস্থির হয়ে হ্যাভেনকে তার দিকে ফেরালো। ড্রিম লাইটের আলোতে আবেদনময়ী আহিকে স্পষ্ট দেখতে পাচ্ছে হ্যাভেন। সেই সাথে আহির প্রতিটি ঘন নিঃশ্বাসের তীব্র আঘাত পড়ছে তার কর্ণকুহরে। প্রচণ্ড অস্থিরতার সঙ্গে উঠে বসল হ্যাভেন। সেই সুযোগে আহিও তার দিকে এগিয়ে এসে চোখ বন্ধ করে তার বক্ষস্থলে মাথা গুজে এক নিঃশ্বাসে বলল, আমি আপনার সান্নিধ্য চাইছি। আপনি আমায় ফেরাতে পারেন না হ্যাভেন। কথাটি বলেই মাথা তুলে প্রচণ্ড আবেশে আচ্ছন্ন হয়ে আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গিয়ে হ্যাভেনের কপালে চুমু খেল। হ্যাভেন কিছু বলতে উদ্যত হতেই আহি এক আঙুলে তার ওষ্ঠজোড়া চেপে ধরে সে অবস্থায় নিজ ওষ্ঠ ছুঁইয়ে দিল আঙুলে চাপা ওষ্ঠদ্বয়। পর্ব 49। কিছু সময় আসে যখন নিজের ভিতর তৈরি হওয়া অদম্য ইচ্ছে, অনুভূতিগুলো চাইলেও পূরণ করা যায় না। তাই অদম্য সেই অনুভূতিকে নিজের মন এবং মস্তিষ্কের তীব্র সহায়তায় দমন করতে হয়। কিন্তু হ্যাভেন বারবার হেরে যাচ্ছে আহির কাছে। হেরে যাচ্ছে নিজের কাছে। কিন্তু তাকে তো হারলে চলবে না। আজ যদি সে হেরে যায় তাহলে সবচেয়ে বড় হার আহিরই হবে। নিজেকে স্ট্রং রাখার সর্বোচ্চ চেষ্টা করছে হ্যাভেন। কিন্তু আহি যেন আজ তাকে সবদিক থেকেই ঘায়েল করে ছাড়বে। আহির ঘন নিঃশ্বাসের তীব্র শব্দে কান ঝিনঝিন করছে তার।
আহির উত্তপ্ত নিঃশ্বাসের প্রতিটি শব্দ, কোমল ওষ্ঠজোড়ার ভেজা স্পর্শ হ্যাভেনের শরীরের প্রতিটি লোমকূপে আগুন ধরিয়ে দিচ্ছে। উন্মাদের মতন হ্যাভেনের সান্নিধ্য পাওয়ার প্রচেষ্টা করছে আহি। কিন্তু হ্যাভেন থেকে বিন্দু মাত্র সাড়া পেল না, ফলশ্রুতিতে হ্যাভেনের বুকে মাথা রেখে এক হাতে টি শার্ট সহ পিঠ খামচে ধরল। অপর হাত মুষ্টিবদ্ধ করে বুকে আঘাত করতে করতে ডুকরে উঠল। বলল, আপনি কেন এমন করছেন হ্যাভেন? বারবার কেন আমার সাথে এমন হয়? যখন আমি আপনাকে চাইনি তখন আপনি আমার কাছে এসেছেন। যখন আমি চেয়েছি তখন আপনি আমায় দূরে সরিয়ে দিয়েছেন। এই খেলা আর কত দিন চলবে বলবেন? এক ঢোক গিলল হ্যাভেন। প্রচণ্ড রাগ হলো আহির প্রতি তার। অদ্ভুত একটা মেয়ে। কখনো পাথরের চেয়েও শক্ত, কখনো বাতুলোর চেয়েও নম্র। ভিন্ন সময় ভিন্ন এই রূপ কেবল নারী দ্বারাই সম্ভব। তবে মানতে হবে তার বউ দারুণ ধৈর্যহীন একটা মেয়ে। তার সকল অধৈর্যতা আজ যেন আহির ওপর ভর করেছে। তবে এমন উন্মাদের মতো আচরণ দেখে পৈশাচিক আনন্দও হচ্ছে বটে। কিন্তু এখন পরিস্থিতি সামলাবে কি করে? আহির শরীরের সকল উষ্ণতায় হ্যাভেনের অবস্থা নাজেহাল প্রায়। কোনোরকম আহিকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে গিয়ে লাইট অন করল। আলোতে আহির দিকে চোখ পড়তেই চমকে গেল সে। পা থেকে মাথা অবধি অদ্ভুতভাবে শিউরে উঠল তার। প্রচণ্ড খারাপ লাগল। সেই সাথে মাও কাজ করল মেয়েটার জন্য। আর যাই হোক, সে এইটুকুন জানে মানসিকভাবে হোক আর শারীরিকভাবে হোক, মানুষ নিজের চাহিদাটুকু আদায় করার জন্য মরিয়া হয়ে উঠলে পার্টনার থেকে যদি রেসপন্স না পায় যন্ত্রণাটা ঠিক কতটা গভীর হয়। ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসল হ্যাভেন। দুহাঁটু ভাঁজ করে তার ওপর মাথা ঠেকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিল আহি। হ্যাভেনকে কাছে আসতে দেখে মাথা উঁচিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। হ্যাভেন আহির কাছে গিয়ে হাত বাড়িয়ে আহিকে নিজের কাছে টেনে নিল। আহির পুরো শরীর ঘেমে একাকার অবস্থা। কপালের ঘাম চোয়াল বেয়ে পড়ছে। নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মুখশ্রী থেকে চোখ নিচে নামাতেই দেখল গলা দিয়ে ঘাম ঝরে পড়ছে। বুক বরাবর ভিজে চুপচুপে হয়ে আছে। গলায় পরা স্বর্ণের চিকন চেইনটা ঘামের সঙ্গে লেপ্টে রয়েছে। আহির শরীরের ঘামের গন্ধে শরীরে, মনে অন্যরকম মাদকতা কাজ করল হ্যাভেনের। ধীরে ধীরে এতটাই আসক্তি এসে গেল যে চোখ বন্ধ করে লম্বা এক শ্বাস ছাড়ল। আহির পুনপুন ভারী নিঃশ্বাসের শব্দে হ্যাভেনের বিক্ষিপ্ত শ্বাসগুলোরও বহিঃপ্রকাশ ঘটল। আহিকে সম্পূর্ণ নিজের মাঝে আবদ্ধ করে ঘাড়ে ওষ্ঠ ছুঁইয়ে দিল। আহির দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল হ্যাভেনের কাঁধে। এতে হ্যাভেন ব্যথাহত হয়ে আহিকে বিছানায় শুইয়ে দিয়ে তার দিকে ঝুঁকে গিয়ে কপালে আলতোভাবে ওষ্ঠ ছোঁয়াল। একে একে চোয়াল, চিবুক, গলায় গভীর চুম্বন একে দিয়ে কানের কাছে ওষ্ঠজোড়া ছুঁইয়ে দৃঢ় স্বরে বলল, আম সরি আহি। প্রাপ্তিটা যেখানে সীমাহীন তুচ্ছ, এই আবদার সেখানে অতি নগণ্য। হ্যাভেনের কোন কথাই বুঝতে পারল না আহি, কিন্তু হ্যাভেন যখন তার থেকে সরে যাচ্ছিল তখন চমকে গিয়ে হ্যাভেনের কাঁধ খামচে ধরল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, আমি আপনার স্ত্রী, আমি আপনার সঙ্গ চাইছি। আমি আপনাকে চাইছি হ্যাভেন, আমি আপনার প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসা হতে পারিনি। আমি আপনার দ্বিতীয় স্ত্রী হলেও আপনার শেষ ভালোবাসা হতে চাই। আমি আপনার প্রথম সন্তানকে পৃথিবীতে আনতে পারিনি, আমি আপনার দ্বিতীয় সন্তানকে, আমাদের সন্তানকে পৃথিবীতে আনতে চাই। আমি আফসোস নিয়ে মরতে চাই না হ্যাভেন। আমি কিছু হারাতে চাই না। আর না নিজের ভালোবাসা থেকে, নিজের প্রিয়জন থেকে দূরে থাকতে চাই। আমি আপনাকে হারিয়ে প্রিয় করতে চাই না হ্যাভেন। আমি আপনাকে আমার করে, আমি আপনার হয়ে আপনার চোখে চোখ রেখে বলতে চাই, আপনি আমার প্রিয় হ্যাভেন। অপ্রিয় থেকেও অনেক বেশি প্রিয় আপনি আমার। আমি আপনাকে ঘৃণা করেছি, কিন্তু ভালোও বেসেছি। শুরুটা যাই হোক, শেষটায় আমি শুধু আপনাকেই চাই আমার প্রিয় হিসেবে। আপনি আমায় ফিরিয়ে দেবেন না। আমি আর ফিরে যেতে চাই না, আপনি আমায় দূরে সরাবেন না। প্লিজ হ্যাভেন, প্লিজ। কথাগুলো বলতে বলতেই মাথা উঠিয়ে হ্যাভেনের কপালে কপাল ঠেকিয়ে ওষ্ঠে চুমু খেল আহি। হ্যাভেনও গাঢ় করে একটি চুমু খেয়ে আহিকে সরিয়ে দিয়ে বিছানা থেকে ওঠে, রুম থেকেও বেরিয়ে গেল। আহি স্তব্ধ হয়ে বিছানায় বসে রইল। দুচোখ বেয়ে ঝরে পড়ল অগণিত অশ্রুধারা। ফজরের আজানের ধ্বনি কানে বাজতেই ঘুম ভেঙে গেল আহির। আশেপাশে তাকিয়ে দেখল সে বিছানার মাঝ বরাবর বালিশবিহীন ঘুমিয়েছিল। তখনই রাতের কথা মনে পড়ে, বুক ফেটে কান্না আসতে চায়। রাতেও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আর কত কাঁদবে সে? হ্যাভেন কেন তার সঙ্গে এমন করছে? এমনটা তো করার কথা নয়। দুহাতে মাথা চেপে ধরে অনেকটা সময় বসে রইল সে। যখন মনে পড়ল হ্যাভেন ঘরে ফেরেনি। সারা রাত বাইরে আছে, কিন্তু কেন?
বিছানা ছেড়ে বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে এসে কাবার্ড থেকে শাড়ি বের করে পরে নিল। নিজেকে পরিপাটি করে নিয়ে দোতলা থেকেই নিচে চোখ বুলিয়ে হ্যারির রুমের দিকে পা বাড়াল। দরজায় বেশ কয়েকবার ঠকঠক করতেই প্রচণ্ড বিরক্ত হয়ে বিছানা ছেড়ে দরজা খুলল হ্যারি। আহিকে দেখা মাত্রই মুখভঙ্গি পাল্টে গেল তার। দুহাতে চোখ কচলে কোমরের ওপর ওঠে যাওয়া টি শার্ট নিচে নামাতে নামাতে বলল, ভাবি মা আপনি এত সকালে কিছু বলবেন? এনিথিং সিরিয়াস? তোমার ভাইয়া কোথায় হ্যারি? উনি ফোনও সঙ্গে নিয়ে যায়নি। কোথায় গেছেন উনি? আশ্চর্য হয়ে ক্ষণকাল তাকিয়ে রইল হ্যারি। যখন আহির চোখ মুখের দিকে খেয়াল হলো তখন নিজেকে ধাতস্থ করে নিয়ে ভ্রুজোড়া কুঁচকে বলল, আমার কাছে তো আসেনি। কখন বেরিয়েছে? মাথা নিচু করে আহি বলল, মাঝরাতে। হ্যারি রুম থেকে বের হয়ে বলল, আমি দেখছি, চিন্তা করবেন না। পুরো বাড়ি তন্নতন্ন করে খোঁজা শেষে হ্যারি বেশ চিন্তিত ভঙ্গিতে আহির ঘরে গিয়ে জানালো গাড়ি নিয়ে যায়নি, তমালকেও জানায়নি এবং দেহরক্ষী অবধি নেয়নি। সব শুনে আতঙ্কিত হয়ে কেঁদে ফেলল আহি। থতমত খেয়ে হ্যারি বলল, এমা আপনি কাঁদছেন কেন ভাবিমা? ডোন্ট ওয়ারি, কিছু হবে না, ভাই ফিরে আসবে। আমি রমাকে ফোন করে দিয়েছি, একটু পর এসেই সকালের খাবার তৈরি করে দেবে, আপনি খেয়ে নেবেন কেমন? আমার একটু ঘুম প্রয়োজন, যাই গিয়ে ঘুমাই। হাই তুলতে তুলতে রুম ত্যাগ করল হ্যারি। আহি প্রচণ্ড অবাক হয়ে তাকিয়ে রইল দরজার দিকে। ভাই নিখোঁজ আর হ্যারি এত নিশ্চিন্ত? তাহলে কি হ্যারি জানে হ্যাভেন কোথায়? সারাদিন পেরিয়ে রাত ঘনিয়ে এলো তবুও ফিরল না হ্যাভেন। রাতের খাবার হ্যারির সঙ্গেই খেয়েছে আহি। গলা দিয়ে খাবার না নামলেও খুব কষ্টে গিলেছে। হ্যারিকে নানাভাবে জিজ্ঞেসও করেছে হ্যাভেন কোথায়। হ্যারি টু শব্দটিও করেনি। কথার প্রসঙ্গ পাল্টে জানিয়েছে আগামীকাল বাড়ির সবাই ফিরছে। তা শুনে বুকের ভিতর মরুভূমিতে রূপান্তরিত হয়েছে আহির। হ্যাভেনের সঙ্গে বোঝাপড়া না হলে তাকে যে ফিরে যেতে হবে। কিন্তু সে কোন মতেই যাবে না। যাবে না মানে যাবে না। মামার বাড়ির আবদার নাকি? যখন ইচ্ছে হবে কাছে টানতে চাইবে, যখন ইচ্ছে হবে দূরে সরিয়ে দেবে। এ বাড়ি থেকে এক চুল পরিমাণও নড়বে না সে। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চুপচাপ বেডরুমে ঘাপটি মেরে বসে রইল আহি। কখনো পুরো রুম জুড়ে পায়চারি তো কখনো দুহাতে চোখ মুখ চেপে ধরে হাউমাউ করে কান্না করছে। আর ভেবে যাচ্ছে হ্যাভেন কোথায়? কেন এমন করছে? আর কত কষ্ট দেবে তাকে মানুষটা? একটুও কি দয়া হয় না তার? এত পাষণ্ড মন কেন হ্যাভেন তালুকদারের? পরের দিন রুবিনা তালুকদার সহ সকলেই বাড়ি ফিরল সন্ধ্যা 6টায়। এবং এসেই আহির সঙ্গে টুকটাক কথা বলে আহির ব্যাগপত্র মেঝেতে রেখে হীরাকে বলল আগামীকাল ভোরেই আহিকে বাপের বাড়ি রেখে আসতে। আহি এত বার করে হ্যাভেনের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে কথা তুলল তবুও কারো কোন ভাবান্তর হলো না। বাধ্য হয়ে অশ্রুসিক্ত নয়নে হুমায়ুন তালুকদারকে রিকোয়েস্ট করল আহি যে অবধি হ্যাভেন না ফিরবে সে অবধি যেন তাকে এই বাড়ি থাকতে দেওয়া হয়। আহির এহেন আচরণে রুবিনা তালুকদার সহ প্রত্যেকেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। হুমায়ুন তালুকদার গম্ভীর ভঙ্গিতে শুধু হুম বলেই ড্রয়িং রুম থেকে চলে গেলেন। এদিকে বাড়ির প্রতিটি সদস্যই আহিকে পর্যাপ্ত পরিমাণ এড়িয়ে চলল। এ নিয়ে আহিও কোন কথা বলল না। নিচ থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। উদ্দেশ্য ছিল বেডরুমে গিয়ে দরজা আটকে মন খুলে কাঁদার, কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ি পাস করতে নিয়েও থেমে গেল সে। সিগারেটের গন্ধ এবং অতি পরিচিত পারফিউমের করা ঘ্রাণে বক্ষস্পন্দন উগ্র হয়ে এলো তার। আত্মাটা ভীষণ ছটফট করতে শুরু করল, সেই সাথে বক্ষস্থল চিনচিনে ব্যথায় প্রহৃত হল। এক হাতে বুকের বামপাশে চেপে ধরে এক ঢোক গিলে শুকনো গলাটা ভিজিয়ে নিয়ে ত্বরান্বিত হয়ে পা বাড়ালো ছাদের উদ্দেশ্যে। প্রবল উত্তেজনায় এলোমেলো ভাবে ছাদের দরজা অবধি পৌঁছালেও আরেক পা বাড়ানোর সময় শাড়ির আঁচলে পা লেগে উষ্ঠা খেয়ে ছাদের মেঝেতে ধোপাস করে পড়ে গেল। দুহাত এবং নাকের ডগা থেতলে গিয়ে ব্যথায় কুঁকড়ে উঠল মেয়েটা। পর্ব 50। আহিকে ওভাবে পড়ে যেতে দেখে ও শিট বলেই চিলেকোঠার ঘর থেকে ছুটে এলো হ্যাভেন। উদ্গ্রীব হয়ে আহিকে ধরে ওঠালো। অনুরাগের স্বরে বলল, কিভাবে হাঁটা চলা করো তুমি? একটু সাবধানে হাঁটবে তো, দেখি কোথায় লাগলো। ধ্যাত বালের প্ল্যান আমার। একদিকে হাত এবং নাকে তীব্র ব্যথা, অপর দিকে অর্ধেক শাড়ি খুলে পড়া, আবার আচমকাই হ্যাভেনের আগমন। সব মিলিয়ে রুদ্ধশ্বাস এক মুহূর্ত। হ্যাভেন ব্যস্ত ভঙ্গিতে দাঁত কিরমির করে রাগ ঝাড়ছে, পাশাপাশি আহির শাড়ির আঁচল কাঁধে জড়িয়ে ময়লা ঝেড়ে ফেলছে। সবশেষে আহির দিকে তাকিয়ে নাকের ডগায় আলতো আঙুল ছোয়ালো। আহি চোখ বুঝে ভারী শ্বাস ছাড়ল, দুচোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়েও পড়ল তার।
তা দেখে হ্যাভেন কিছুটা সংযত হয়ে আহিকে জড়িয়ে ধরতে উদ্যত হবে, তার পূর্বেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটিয়ে ফেলল আহি। ঠাস করে হ্যাভেনের ডান গালে এক থাপ্পড় বসিয়ে দিল। শুধু থাপ্পড় দিয়েই ক্ষান্ত হল না, ক্রোধান্বিত কণ্ঠে কিছু বলার জন্য উদ্যত হতেই তৎক্ষণাৎ হ্যাভেন ক্ষিপ্ত হয়ে আহির দুকাত শক্ত হাতে চেপে ধরে চিলেকোঠার ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড় করালো এবং চিৎকার করে বলল, হাউ ডেয়ার ইউ আহি! হ্যাভেনের এহেন রূপ দেখে আঁতকে উঠল আহি। সব রাগ, অভিমান নিমিষেই উধাও হয়ে চোখে, মুখে ভর করল একরাশ আতঙ্ক। এক ঢোক গিলে তোতলাতে তোতলাতে কিছু বলতে যাবে তখনই হ্যাভেনের হুঁশ ফিরল। আহি কি করেছে এবং সে কি করতে যাচ্ছিল মনে করতেই চোখ বন্ধ করে ক্ষণকাল চুপ রইল। যখন চোখ খুলল দেখল বদ্ধ চোখে অশ্রু বিসর্জন দিচ্ছে আহি। ছোট্ট একটি নিঃশ্বাস ত্যাগ করে কাঁধ ছেড়ে দুহাতে রাজলে আহির চোয়াল চেপে ধরল। চোখে মুখে গম্ভীরতা ফুটিয়ে তুলে বলল, কাঁদছ কেন? উত্তর দিল না আহি। দুহাতে হ্যাভেনের বুক বরাবর মৃদু ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য দুপা এগিয়েছে মাত্র। অমনি শাড়ির আঁচল টেনে ধরল হ্যাভেন, আহি কাঁধে আঁচল চেপে ধরে ঠাই দাঁড়িয়ে রইল। হ্যাভেন বাড়তি আঁচলটুকু হাতে প্যাঁচিয়ে প্যাঁচিয়ে এগিয়ে গিয়ে আহির পিঠ একদম নিজের বুকে ঠেকাল। চোখ বন্ধ করে হ্যাভেনের ধরে রাখা আঁচলটুকুতে হাত রাখল আহি। ঠোঁট কামড়ে কান্না আটকানোর তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরত সে। হ্যাভেন ঘাড় বাঁকিয়ে তার ক্লেশবোধ পরখ করে নিয়ে বাঁকা হাসি দিল এবং সঙ্গে সঙ্গেই গভীরভাবে ওষ্ঠজোড়া ছুঁইয়ে দিল আহির কাঁধে। দুহাতে নিজের শাড়ি খামচে ধরে ঠাই দাঁড়িয়ে রইল আহি। হ্যাভেন তাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেতেই সে অশ্রুসিক্ত নয়ন দুটো মেলে ধরল। সে দৃষ্টিতে দীর্ঘ সময় তাকিয়ে থাকার সাহস হল না হ্যাভেনের। দৃষ্টি নত করে আহির হাতটা শক্ত করে চেপে ধরল। হাতের পিঠে ওষ্ঠ ছুঁইয়ে একবার তাকালো আহির পানে। আহির অভিমানী দৃষ্টি, অভিমানী মুখশ্রী অতি সন্তর্পণে হজম করে নিয়ে পা বাড়ালো চিলেকোঠার রুমের দিকে। সেখানে গিয়ে আহি দেখতে পেল ল্যাপটপে তাদের বেডরুমের যাবতীয় চিত্র ফুটে উঠেছে। রাগে শরীর কাঁপতে শুরু করলো এবার আহির। ল্যাপটপ থেকে দৃষ্টি ফিরিয়ে হ্যাভেনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। হ্যাভেন ভ্রু নাচিয়ে আহির ধরে রাখা হাতটি আরো শক্ত করে চেপে ধরল। আহি কিছু বলতে উদ্যত হতেই এক আঙুলে আহির ওষ্ঠজোড়া চেপে মৃদু স্বরে বলল, চুপপ, কোন কথা নয়। বিয়ের পূর্বে প্রথম দেখার দিন গায়ে হাত তুলেছিলে, পরিণামে কি পেয়েছিলে ভুলে গেছো সুন্দরী? বিয়ের পর আজ আবারও এমন দুঃসাহসিকতা দেখিয়েছ, এর পরিণাম কতটা ভয়াবহ হয় এবার দেখো। ভয়ে পুরো শরীর অসাড় হয়ে আসার উপক্রম আহির, তার ভয়টাকে অনুভব করতে পেরে রহস্যময়ী এক হাসি দিল হ্যাভেন। আহির কানের কাছে ওষ্ঠ ছুঁয়ে মৃদুস্বরে বলল, ডোন্ট ওয়ারি জান, প্রথম বারের শাস্তিটা ছিল ভালোবাসা বিহীন, দ্বিতীয় বারের শাস্তিটা হবে ভালোবাসা মিশ্রিত। পর্ব 50 বর্ধিতাংশ, অন্তিম পর্ব। চিলেকোঠার ঘর থেকে বেরিয়ে আহিকে নিয়ে ছাদের বামপাশে চলে গেল হ্যাভেন। সেখানে গিয়ে আহির হাতটি ছেড়ে দিয়ে পাশেই চুপটি করে দাঁড়িয়ে রইল। জ্যোৎস্নার কোমল কাব্যিক রূপে বাড়তি কোন আলোর প্রয়োজন হলো না আহির। সে স্পষ্ট দেখতে পাচ্ছে ছাদের মেঝেতে একটি গোলাকার 4 পা বিশিষ্ট উঁচু আসবাব বিশেষ, যেটি পা অবধি সাদা পর্দায় ঢাকা রয়েছে, এবং মুখোমুখি দুটো চেয়ার। তার থেকে কয়েক কদম দূরে চারকোনায় 4টি ভিন্ন ভিন্ন গাছ। তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে 4টি গাছকেই শনাক্ত করতে পারল সে, লালগোলাপ এবং সবুজ পাতায় পরিপূর্ণ একটি গোলাপ ফুল গাছ। মাঝখানে রয়েছে সাদা আস্তরণে ঢাকা গোলাকার টেবিল। তারপরেই লালগোলাপ গাছটির সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছে আরেকটি গাছ, যেটিতে রয়েছে কদম ফুলে ভরপুর। চমকে লালগোলাপ গাছটির দিকে আবারও তাকালো আহি। এমনও হয়, এমন গাছ তো আগে কখনো দেখেনি সে। এত বড় গোলাপ গাছ কশ্চিনকালেও দেখেনি সে, এমনটি হয় তাও শুনেনি কারো কাছে। ছাদে এই অদ্ভুত গাছগুলোর স্থান হলো কি করে? ভ্রু যুগল কুচকে গোলাপ গাছের বামপাশে তাকালো। সেখানে যে গাছটিকে দেখতে পেল সেটি হচ্ছে আগা থেকে গোড়া অবধি কাশফুলে ভরপুর। আশ্চর্যান্বিত হয়ে চেয়েই রইল সে। কাশফুলের এমন গাছ! কাশফুল গাছের সম্মুখে দাঁড়িয়ে আছে শিউলি ফুল গাছ। আশ্চর্যান্বিত হয়েই এবার হ্যাভেনের দিকে তাকালো আহি। হ্যাভেন ট্রাউজারের পকেটে দুহাতে গুজে ওষ্ঠকোণে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে আহির পানে। আহির আশ্চর্যান্বিত মুখশ্রী, উদ্ভাসিত দৃষ্টিজোড়া অতি সন্তর্পণে দেখে যাচ্ছে। আহি অবনত কণ্ঠে বলল, এসব কি হ্যাভেন? এখানে আপনি যা দেখছেন, পরবর্তীতে যা দেখতে পাবেন এবং আপনার সাথে যা কিছু ঘটবে সবই আপনার কল্পনা জগতের ঊর্ধ্বে ম্যাম। তবে হ্যাঁ, আপনার কল্পনা জগতের রহস্য উদ্ঘাটন করেই ছোট্ট পরিসরে এই আয়োজন আমার।
আপনি খুশি তো মাইজান? হ্যাভেনের মুখে ঢঙ্গি সুরে আপনি শুনে কপট রাগ দেখিয়ে আহি বলল। এসব আয়োজন কি রিয়েলি আমার জন্য হ্যাভেন তালুকদার? নাকি নতুন কোন রমণীর আগমন ঘটেছে আপনার জীবনে? আমার জন্যই যদি হবে তো এই লুকোচুরি খেলা কেন? আমায়ই বাড়ি ছাড়া করানোর জন্য সকলে উঠে পড়ে লেগেছেন কেন? হুয়াই! হকচকিয়ে গেল হ্যাভেন। সেই সাথে মজাও পেল খুব, হাত দুটো পকেটে গুজে রাখা অবস্থায়ই মাথা উঁচিয়ে বুক ফুলিয়ে দারুণ এক ভাব নিয়ে আহির আশেপাশে ধীর পায়ে ঘুরপাক দিতে শুরু করল। আহি চোখ ঘুরিয়ে হ্যাভেনের ভাবভঙ্গি দেখে প্রচণ্ড ক্ষেপে গেল। আঙুল উঁচিয়ে বলল, আপনার মতো খারাপ মানুষ আর দুটো দেখিনি আমি। আপনার মধ্যে আমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। আপনার মতো মানুষের সঙ্গে এক মুহূর্ত থাকাও ইম্পসিবল। কথাগুলো বলেই চলে যাওয়ার জন্য উদ্যত হলো আহি। ঠোঁট কামড়ে হাসল হ্যাভেন। আহির হাত আটকে যেতে বাধা দিল আহি থেমে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করল। রাত তার আকাশ ছুঁয়েছে বুঝতে পারল হ্যাভেন, তাই আর বেশি ঘাটল না, একটানে টেবিলের সামনে রাখা চেয়ারে বসিয়ে দিয়ে নিজে হাঁটু গেড়ে বসল। আহির হাতজোড়া নিজ হাতে মুঠোবন্দি করে নিয়ে হাতের পিঠে চুমু খেল, বলল, সুন্দরী মেয়েদের রাখতে নেই, এতে তারা ভয়ঙ্কর সুন্দরী হয়ে ওঠে। তখন তাদের সে সৌন্দর্যের আগুনে আমার মতো কৃষ্ণমানবরা ঝলসে যেতে বাধ্য হয়। হ্যাভেনের কথা শুনে আহির অনুরাগী মুখখানা এবার রক্তিম বর্ণ ধারণ করল। চোখে মুখে ভর করল একরাশ লাজুকতা। সেই লাজুকতাকে হ্যাভেন থেকে লুকানোর উদ্বেগ নিয়ে মাথা নিচু করল আহি। চিবুক ছুঁয়ে রইল বুকে। হ্যাভেন পরিস্থিতি বুঝতেই উঠে দাঁড়াল। সঙ্গে সঙ্গে আহিও দাঁড়িয়ে গেল। চোখে মুখে আবারও ক্রোধ ফুটিয়ে কিছু বলতে যাবে তৎক্ষণাৎ হ্যাভেন তার ওষ্ঠে আঙুল চেপে ধরল, দৃষ্টিতে প্রগাঢ়তা মিশিয়ে কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে বলল, উহুম, কোন কথা নয়। আমি যখন বলবো তখন তোমার বলার কোন সুযোগ নেই, ঠিক যেমনটা আমি যখন তোমায় আদর দিতাম তোমায় বিন্দু সুযোগটুকুও দিতাম না। বলেই বাঁকা হাসি দিল। পুরো শরীর শিরশির করে উঠল আহির, কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে যেন। ঠাই দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে উঠল, না পেরে হ্যাভেনের আঙুল চেপে রাখা হাতটি এক ঝটকায় ছাড়িয়ে পিছন ঘুরে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল। আহির অবস্থা যতটা না করুণ, হ্যাভেনের অবস্থা তার চেয়েও দ্বিগুণ শোচনীয়। তাই খুব বেশি সময় নিল না হ্যাভেন প্রথমত আহিকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য বলল, পরিবেশটা সুন্দর না? ক্ষণকাল চুপ থেকে আহি বলল, খুবই বাজে। তাই বলেই আহির পাশে গিয়ে দাঁড়ালো হ্যাভেন। বলল, কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে গাছগুলো লাগিয়েছি। মাটিবিহীন এমন সুন্দর পুষ্পে সজ্জিত গাছ উপহার দিলাম আর তুমি বলছো খুবই বাজে। এসবই তোমার জন্য নিজ বুদ্ধি খাটিয়ে তৈরি করিয়েছি, কিছুটা প্রশংসা কিন্তু পেতেই পারি। ঘাড় বাঁকিয়ে আহির দিকে তাকালো হ্যাভেন। চাঁদের মৃদু আলোতে আহির লাজুক মুখাখানি দেখতে পেয়ে স্মিত হাসল সে। আহি তার পাশ থেকে সরে গিয়ে একে একে গাছগুলো ছুঁয়ে দেখল। গাছের পাতা থেকে শুরু করে ফুল এবং আগাগোড়া, ডালপালা সমস্তই প্লাস্টিকের তৈরি, যা আহি ছুঁয়ে বুঝল নয়তো বোঝার উপায় নেই। হ্যাভেনের বুদ্ধিমত্তা সত্যি প্রশংসনীয় লাগলো তার কাছে, সেই সাথে খাঁটি প্রেমিক পুরুষও। মনের অজান্তেই ওষ্ঠকোণে হাসি ফুটল তার। সেই হাসিটা হ্যাভেন দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে আহিকে টেনে আবারও দাঁড় করালো সাদা আস্তরণে ঢাকা টেবিলের সামনে। নির্বোধের মতন তাকিয়ে রইল আহি। হ্যাভেন ওষ্ঠকোণে মৃদু হাসিটি বজায় রেখে বলল, এখন যা হবে সেসবের প্ল্যান আগে থেকেই করা ছিল, শুধু ভিন্নভাবে। সাবা ম্যামের মৃত্যু না ঘটলে হয়তো সবকিছুই অন্যভাবে হতো। সে যাই হোক না কেন আমি আমার প্ল্যানে সাকসেসফুল হলেই চলবে, আর কিছু চাই না। হ্যাভেনের থেকে হাত ছাড়িয়ে আহি বলল, আমি কিছু শুনতে চাই না আর না কিছু বুঝতে চাই। শুধু এটুকু বলুন, আপনি কি আমার সঙ্গে থাকতে চাইছেন না? আমায় কেন বাড়ি ফিরিয়ে দিতে চাইছেন? উফাফ আহি, বড্ড অধৈর্য তুমি। যে প্রশ্নগুলো করছো সব উত্তর পেয়ে যাবে। তার জন্য মুখটা বন্ধ রাখতে হবে এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। ওকে বলুন, শুনতে চাই আমি। মুচকি হেসে আহির হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে টেনে চেয়ারে বসিয়ে নিজেও চেয়ার টেনে তার পাশে বসল। হ্যাভেনের নম্র স্বভাব দেখে কিছুটা অস্বস্তি ঘিরে ধরল আহিকে। জড়সড় হয়ে চুপ করে বসে রইল। তার অবস্থা দেখে হালকা কেসে উঠল হ্যাভেন এবং বলতে শুরু করল, তুমি আমায় শর্ত দিয়েছিলে আহি। আমি তোমার শর্ত পূরণ করার সর্বাত্মক চেষ্টা করেছি। তবে একটা কথা বলে রাখি, শুনো, শর্ত সাপেক্ষে কখনো কারো প্রতি ভালোবাসা জন্মায় না। আর না সম্পর্কের ভিত শক্ত হয়। তোমার আমার সম্পর্ক শুরুটা যেভাবেই হোক না কেন একটা সময় আমার দিক থেকে ভালোবাসা জন্মেছে।
আর সেই ভালোবাসা থেকেই আমি তোমার শর্তগুলো হয়তো পুরোপুরি পালন করতে সক্ষম হইনি। একটা মানুষ যখন তোমার মনের চাওয়া পাওয়াগুলো বুঝতে পারে, পড়তে পারে তোমার চোখের ভাষাগুলো, তখন সেই মানুষটা আর কি শর্ত পালন করবে বলতে পারো? অবাক দৃষ্টিতে হ্যাভেনের দিকে তাকালো আহি। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে হ্যাভেনও। যতটুকু মুখে বলছে হ্যাভেন, যতটুকু কানে শুনছে আহি, এর চেয়েও দ্বিগুণ কথোপকথন হচ্ছে তাদের চোখে চোখ রেখে। যেন শুধু হাতে হাত রাখাই বাকি। হ্যাভেন হালকা কেশে ওঠে আবারও বলল, তুমি আমায় শর্ত দিয়েছিলে তোমার থেকে দূরে থাকতে হবে আমায়। দূর থেকে তোমার পক্ষ থেকে কোন প্রকার সাপোর্ট না পেয়ে তোমার মন জয় করতে হবে, বুঝতে হবে তোমার চোখের ভাষাগুলো। বিশ্বাস করো আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। কোনোভাবেই তোমাকে ফেরাতে পারছিলাম না, আর না বুঝতে পারছিলাম তোমার শর্তের আসল মানেগুলো। কিন্তু তোমাকে ছাড়া এক মুহূর্তও বাড়িতে টিকতে পারছিলাম না। আবার তোমার শর্তগুলো কিভাবে পূরণ করব তাও বুঝতে পারছিলাম না। একদিকে আমার শূন্য ঘর, শূন্য বুক, অন্যদিকে নির্ঘুম রাত। রাতের পর রাত চলে যাচ্ছিল অথচ ঘুম নেই আমার চোখে। যখনই চোখ লাগতো তখনই নব্যজাত শিশুর কান্নার আওয়াজে চমকে উঠতাম, বুকটা খা খা করত, কানের কাছে স্পষ্ট ভেসে উঠত শিশু বাচ্চার গলা ফাটানো চিৎকার। কখনো কখনো দূর আকাশে মেঘেদের ভেসে বেড়ানোর দৃশ্যতে ভেসে উঠতে তুমি, তোমার কোলে সদ্যাজাত শিশুর ঘুমন্ত মুখ দেখতে পেতাম, তোমরা দুজন স্বপ্নে এসেও আমাকে একা করে চলে যেতে, গলা ফাটিয়ে চিৎকার করে তোমাদের ডাকতাম, তোমরা দুজন ফিরেও তাকাতে না, আমাকে নিঃস্ব করে দিয়ে পাষাণ হৃদয়ের অধিকারিণী হয়ে আমার বাচ্চাকেও পাষাণ বানিয়ে চলে যেতে তুমি। তখনই আচমকাই ঘুম ভেঙে যেত আমার। আশেপাশে তাকিয়ে দেখতাম আমি বিছানায় পড়ে আছি। এসি, ফ্যান চলা সত্ত্বেও পুরো শরীর ঘেমে চুপচুপে হয়ে গেছে। গলা থেকে বুক অবধি শুকনো কাঠের ন্যায় অনুভব হচ্ছে। শ্বাসরুদ্ধ হয়ে আসতো আমার, পাগল পাগল লাগতো। কখনো ইচ্ছে হতো নিজেকে শেষ করে দেই। কখনো বা ভাবতাম আবারও তুলে নিয়ে আসি তোমায়, হাত পা বেঁধে রেখে দেই আমার ঘরের কোণে। যেন রাতে ঘুমাতে যাওয়ার সময় তোমার মুখখানি দেখতে পারি, আমার সকালটা শুরু হয় তোমার নিষ্পাপ মুখশ্রী দেখে, প্রতিবার খাওয়ার সময় তোমার যত্নগুলো যেন আমি পাই, আমার বামপাশে গত 2 বছরের স্বভাবসুলভ যেন তোমাকে পাই, বাড়ি থেকে বেরোনোর সময় তোমার ছোট্ট এই কপালে আমার ঠোঁটের প্রাগার স্পর্শটুকু দিতে পারি, প্রচণ্ড ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়ি ফিরব সদর দরজায় তোমার স্নিগ্ধ মুখশ্রী দেখে দূর করতে পারি আমার সকল ক্লান্তি। সব শেষে তোমার ঠোঁটে চুমু খেয়ে শান্ত করি আমার তৃষ্ণার্ত বক্ষস্থলকে। দুহাতে শাড়ি খামচে ধরে নিচের ওষ্ঠ কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে আহি। হ্যাভেন সেই স্বপ্নগুলোই দেখে যা সে নিজেও দেখে আসছে গত কমাস ধরে। তার প্রতিটা সকালে তন্দ্রা কাটে নব্যজাত শিশুর ক্রন্দনধ্বনি শুনেই। প্রথম দিকে সে তার মাকে এই বিষয় জানিয়েছিল, প্রশ্ন করেছিল বারে বার, তার মা উত্তর দিয়েছিল, তুই তো মা, বাচ্চার প্রতি তোর টান বেশি। হয়তো বেশি চিন্তা করিস, বাচ্চা নিয়ে ভাবিস, তাই স্বপ্নে আসে মায়ের কথা মনে করে। আহি ভাবল তাহলে কি হ্যাভেনও এই বিষয়ে ভীষণ উইক? আহির চোখে অশ্রু দেখে বসা থেকে উঠে দাঁড়ালো হ্যাভেন, এবং দৃষ্টি স্থির রাখল আকাশপানে। সেভাবেই বলতে শুরু করল, এত যন্ত্রণার মাঝেও আমি তোমার দেওয়া শর্ত, তোমার চোখের গভীরতা, তোমায় ঘেরা রহস্য, এসব কিছুর হিসাব মেলাতে চেষ্টা করি। নারী চরিত্র যে ভীষণ রহস্যপূর্ণ হয় তা তোমার দ্বারাই বারবার প্রমাণিত হয়েছে। তোমার এই রহস্য কেবল মাত্র একটি পুরুষ দ্বারাই উদ্ঘাটন করা সম্ভব। আর সে পুরুষটি হলাম আমি। রহস্য কিভাবে উদ্ঘাটন করেছি জানতে চাও? হৃদির বিয়ে উপলক্ষে নানুবাড়ি যাওয়ার পর থেকেই প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছি। তুমি বলেছিলে তোমার থেকে দূরে থাকতে, কিন্তু এত বেশি দূরত্ব আমার সহ্য হয়নি, তাই নানুমনিকে দিয়ে প্ল্যান করে তোমায় নানু বাড়ি নিয়ে যাই। অন্তত পক্ষে রোজ একবার হলেও চোখের দেখা তো দেখতে পারবো, এটুকুতেই শান্তি। তবে সে শান্তি খুঁজতে গিয়েও পেয়ে গেছি অনেক বড় প্রাপ্তি, আর সে প্রাপ্তির ফলস্বরূপ আজকের এই দিনটি। ভেবেছিলাম হৃদির বিয়ের ঝামেলা মিটে গেলে আমাদের জীবনটা নতুন করে শুরু করব। সে ভান্নাতেই সব প্ল্যান আগাচ্ছিল। কিন্তু প্ল্যান ফ্লপ খেল সাবা ম্যামের মৃত্যুতে। তাই সব কিছু আবার ভিন্নভাবে শুরু করলাম। কিন্তু সেখানেও বাধা দিলে তুমি। ভুলে গেলে নিজের দেওয়া শর্তগুলো, সাথে স্বপ্নগুলোও। কিন্তু আমি তো ভুলিনি যে কোন মূল্যে আমি তোমার স্বপ্ন পূরণ করতে চেয়েছি আহি। তবে হ্যাঁ, বড্ড শান্তি পেয়েছি দুদিন আগে। কথায় আছে, তুমি যদি ইট ছুঁড়ো পাটকেল ফেরত পাবে। এই কথাটি যেমন আমার ক্ষেত্রে মিলেছে তেমন তোমারও। বেশ অনেক আগেই নিঃশব্দে হ্যাভেনের পাশে এসে দাঁড়িয়েছে আহি।
তাই হ্যাভেনের বলা শেষ কথাটি শুনতাই সে বলল, মানে? ঘুরে দাঁড়ালো হ্যাভেন। আহির কানের কাছে মুখ নিয়ে নিচুস্বরে বলল, আশা করি সে রাতে বুঝেছ পার্টনার থেকে রেসপন্স না পেলে কতখানি কষ্ট হয়। বড় বড় করে তাকালো আহি। ভীষণ লজ্জাও পেল। চোখ, মুখের আকার পরিবর্তন হতে থাকলো ক্রমশ। হ্যাভেন মুচকি হেসে আহির হাতটি ধরে আবারও টেবিলের সামনে দাঁড় করালো। তারপর নিজে হাঁটু গেড়ে বসে আহির বাম হাতটি নিজের ডান হাতে তুলে নিল। আচমকাই এমনটা করাই চমকে উঠল আহি। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল হ্যাভেনের দিকে। হ্যাভেন বাঁকা হেসে বাম হাতটি বাড়িয়ে টেবিলের ওপর থাকা সাদা আস্তরণটি একটানে সরিয়ে নিচে ফেলে দিল। এবার আরও একটু চমকালো আহি। হ্যাভেন তার কুটিল হাসিটি বজায় রেখেই প্রগাঢ় দৃষ্টিতে আহির পানে তাকিয়ে বাম হাতের সাহায্যে টেবিলের মাঝ বরাবর থাকা লাল রঙের রিং বক্সটি হাতে নিয়ে কৌশলে এক হাতের সাহায্যে বক্সটি খুলেই রিং নিয়ে বক্স নিচে ফেলে দিল। এক ঢোক গিলল আহি। তীব্র উত্তেজনায় বুক ধড়ফড় করছে তার। হ্যাভেন অতি সন্তর্পণে আহির অনামিকায় রিংটি পরিয়ে দিয়ে গাঢ় একটি চুমু খেলে আঙুলের পিঠে। তারপর আবারও টেবিলে হাত বাড়িয়ে লাল গোলাপ ফুলের তোড়া নিয়ে আহির দিকে উঁচিয়ে ধরে বলল, উইল ইউ ম্যারি মি অ্যা সেকেন্ড টাইম? পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল আহির, শরীরের প্রতিটি লোমকূপে যেন মিশে গেল হ্যাভেনের বলা কথাটি, উইল ইউ ম্যারি মি অ্যা সেকেন্ড টাইম। হায় কপাল! এও হওয়ার ছিল? বিয়ের 2 বছর পর বর বউকে এভাবে প্রপোজ করছে? বিয়ের প্রপোজাল এও সম্ভব? হয়তো সম্ভব, হ্যাভেন দ্বারা সবই সম্ভব। আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলল আহি। হ্যাভেন তার প্রশ্নের উত্তর না পেয়ে আবারও বলল, উইল ইউ বি মাই কুইন? আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আই ওয়ান্ট টু ম্যারি ইউ ফর দ্য সেকেন্ড টাইম। প্লিজ অ্যাকসেপ্ট মাই অফার আহি। বিস্মিত দৃষ্টিতে তাকিয়েই রইল আহি। সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি বুঝে উঠতে পারছে না এও হওয়ার ছিল তার সাথে। এত দুঃখ, এত কষ্ট, যন্ত্রণার পর এতখানি সুখ লিখা ছিল তার কপালে। অতি সুখে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করল আহির। অস্ফুটে স্বরে হ্যাভেনের নামটি উচ্চারণ করতেই হ্যাভেন আবারও বলল, আজ যদি তুমি আমায় অ্যাকসেপ্ট করো আগামীকালই শ্বশুর মশাইয়ের বাড়িতে গাড়ি পাঠাবো। তাদের অনুমতি নিয়েই আগামীকাল তোমার আমার গায়ে হলুদ, তারপর বিয়ে। এবার কি গ্রহণ করবেন ম্যাম? দুচোখ বেয়ে অঝরে অশ্রু নিঃসৃত হতে শুরু করল আহির। হাত নামিয়ে ফেলল হ্যাভেন, মাথা নত করে ক্ষণকাল সময় চুপ থেকে ছোট্ট একটি নিঃশ্বাস ছাড়ল। ফুলের তোড়াটি ছাদের মেঝেতে পাশে রেখে দুহাতে আহির কোমর জড়িয়ে ধরল। আহির পেটের কাছে মাথা ঠেকিয়ে নিঃশব্দে অশ্রুপাত করে বলল, আম সরি আহি। আমি তোমাকে আমার প্রথম ভালোবাসা, প্রথম স্ত্রী করতে পারিনি, কিন্তু আমি তোমায় আমার শেষ ভালোবাসা হিসেবে গ্রহণ করেছি। কারো অতীত হওয়াটা গর্বের বিষয় নয় আহি, গর্ব তখন করা যায় যখন একটা মানুষের ভবিষ্যৎ শুধু তোমার দ্বারাই নিশ্চিত থাকে। তুমি আমার ভবিষ্যৎ, তুমিহীন আমার অস্তিত্বকেই স্বীকার করি না আমি। এ পৃথিবীতে সব সম্পর্ক সমান হয় না। সব ভালোবাসার প্রগাঢ়তাও এক হয় না। তোমার আমার সম্পর্কের জটিলতাই সম্পর্কের প্রগাঢ়তা বাড়িয়ে দিয়েছে। আমাদের প্রথম বিয়েটা সুখকর ছিল না। আমাদের প্রথম বন্ধনটাও জোরালো ছিল না, এর ফলস্বরূপ হয়তো উপরওয়ালা আমাদের প্রথম সন্তানকেও আমাদের কাছে পাঠাননি। কিন্তু আমাদের দ্বিতীয় বিয়েটা সুখকর হবে। তোমার আমার এবং দুটো পরিবারের সম্মতিতে আমরা দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হব। দ্বিতীয়বার ঘর বাঁধব আমরা। দ্বিতীয়বার আমার সন্তান তোমার গর্ভে আসবে। আমাদের দুজনের ভালোবাসার ফল হবে সে। আমাদের দুজনের ভালোবাসায় সিক্ত হয়ে এই পৃথিবীর আলো দেখবে সে। আমার সন্তান, তোমার সন্তান, আমাদের সন্তান আসবে। ফুপিয়ে কেঁদে উঠল আহি। হ্যাভেন নিজের চোখের অশ্রুকণাগুলো আহির শাড়ি দ্বারা মুছতেই এক ফোঁটা পানি স্পর্শ করল আহির কুণ্ডলিতে। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল আহি। অস্ফুটে স্বরে বলল, হ্যাভেন, আপনি কাঁদছেন? স্মিত হাসল হ্যাভেন জড়িয়ে ধরা অবস্থাতেই চোখ তুলে তাকিয়ে ভাঙা আওয়াজে বলল, আমার উত্তর এখনো পাইনি আমি। আহি ফিকরে উঠল কান্নামিশ্রিত হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, ইয়েস আই উইল। আহির থেকে উত্তর শুনে আবেশে দৃষ্টিজোড়া বদ্ধ করে কুণ্ডলিতে ওষ্ঠ ছুঁয়ে দিল হ্যাভেন। শিউরে উঠল আহি। হ্যাভেনের আবদ্ধ হাতজোড়া জোরপূর্বক ছাড়িয়ে সরে গেল কিছুটা। ঠোঁট কামড়ে হেসে ফেলল হ্যাভেন। মাথা চুলকে ওঠে দাঁড়িয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে দিয়ে ছাদের কার্নিশে আহির পাশে অতি নিকটে গিয়ে দাঁড়াল। এক হাত বাড়িয়ে কাছে টেনে নিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, ভালোবাসি তোমায় প্রিয়তমা।
হ্যাভেনের দিকে ঘুরে দুপায়ের গোড়ালি উঁচু করে দুহাতে হ্যাভেনের গলা জড়িয়ে ধরল আহি কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি প্রিয়। রাতের আকাশে চাঁদের পাশে অগণিত তারাদের মেলা বসেছে। সেদিকে দৃষ্টি স্থির রেখেই এক হাতে আহির কোমর জড়িয়ে আরেক হাতে আহির চুলগুলো কানের পিছ দিয়ে ঘাড়ে চেপে ধরল। দৃষ্টি নত রেখে মৃদু স্বরে আহি বলল, এবার নিচে চলুন। আহির দিকে তাকিয়ে কুটিল হাসল হ্যাভেন বলল, অবশ্যই যাব সুন্দরী। তার আগে তোমার কোমল ওষ্ঠজোড়া আমার ভালোবাসায় সিক্ত করতে চাই। লজ্জায় যেন এবার মরণই হয় আহির। হ্যাভেন তার লাজুকতা দেখে যেন খুব উৎসাহ পেল আরো দ্বিগুণ লজ্জা দেওয়ার। তাই আচমকাই তার ওষ্ঠ চুমোয় লিপ্ত হয়ে পড়ল। রাত প্রায় 11টা বাজতে চলল। সকলেই রাতের খাবার খেয়ে উপরে চলে গেছে। বাকি রয়েছে আহি আর রবিনা। রবিনার সঙ্গে একসাথে খাবার সেরে বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলল আহি। যদিও রবিনা প্রশ্ন করেছে আহি শুধু উত্তর দিয়েছে। তবে তার ভীষণ লজ্জা করছিল। বিয়ের এতদিন পর আবার বিয়ে ভাবতেই কেমন একটা অনুভূতি হচ্ছে। হ্যাভেন সবটা সামলে নেবে বলেছে। অলরেডি সব ম্যানেজ করাও শেষ, তবু আহির কেমন কেমন লাগছে। আবার মনে মনে ভীষণ ভালো লাগাও কাজ করছে। সকল দুঃস্বপ্নগুলো যেন এবার সুস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। খাওয়া শেষে সবকিছু গুছিয়ে হ্যাভেনের জন্য এক বাটি পায়েস নিয়ে উপরে চলে গেল আহি। হ্যাভেন মনের সুখে রুমজুড়ে পায়চারি করছে। আহি রুমে যেতেই দুবার ভ্রু উঁচিয়ে বলল, এত লেট কেন হোম? মায়ের সঙ্গে জরুরি কথা বললাম। বলতে বলতেই পায়েসের বাটিটা হ্যাভেনকে ধরিয়ে দিয়ে বিছানা ঠিক করতে লাগলো আহি। কয়েক চামচ পায়েস মুখে দিয়েই সেন্টার টেবিলে বাটিটা রেখে আহির বাহু ধরে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, জাস্ট 10 মিনিটস এর মধ্যে জাস্ট শাড়িটা চেঞ্জ করে আসবে। মানে? ইয়েস, লং ড্রাইভে যাব। রাতের ঢাকা শহর ঘুরবো আজ দুজন মিলে। পাগল আপনি? আপনি বউ নিয়ে রাত বিরাতে লং ড্রাইভে যাবেন? এও সম্ভব? দেখা যাবে আপনার কোন শুভাকাঙ্ক্ষী শুট করে আপনাকে মেরে দিয়ে আমাকে নিয়ে ভেগে যাবে। রাগান্বিত হয়ে আহির কাঁধ চেপে ধরল হ্যাভেন। বলল, যা বলেছি তাই করো। এ পৃথিবীতে কারো বাপের সাহস নেই যে আমার উপস্থিতি বা অনুপস্থিতিতে তোমায় স্পর্শ করবে। ভেগে যাওয়া তো অনেক দূরের ব্যাপার। বাপের নেই, ছেলের থাকতেও পারে। বলেই চোখ মারল আহি। চোখ দুটো ছোট করে দাঁতে দাঁত চেপে শক্ত হাতে আহির কোমর চেপে ধরল হ্যাভেন। বলল, মুডটা আমার ভীষণ ভালো সুন্দরী, এভাবে খেপিও না। কেলেঙ্কারি ঘটে যাবে। এক ঢোক গিলে আমতা আমতা করে আহি বলল, ওকে ওকে, কুল কুল, আমি রেডি হয়ে আসছি। সামনে একটি কার, পিছনে একটি কার। মাঝখানে রয়েছে সাদা রঙের প্রাইভেট কার। তার ভিতরে ড্রাইভিং সিটে রয়েছে হ্যাভেন, পাশের সিটে রয়েছে আহি। ঘরের বাইরে একান্ত সময় কাটাতে ইচ্ছে করলেও যেন হয়ে ওঠে না হ্যাভেনের। তবুও আজ আহিকে নিয়ে বেরোতে ইচ্ছে করল। তাই সামনে পিছনে সিকিউরিটি রেখেই লং ড্রাইভে বের হলো তারা। বেশ অনেকটা পথ যাওয়ার পর হ্যাভেন বলল, আহি, আজকের এই রাতটি আমাদের জন্য খুবই স্পেশাল। এমন একটি স্পেশাল মুহূর্তে তোমার মুগ্ধকর সে কণ্ঠে একটি গান শুনতে চাই আমি। লজ্জায় মাথা নিচু করে ফেলল আহি। বলল, আমাকে হয়তো ব্যাকডেটেড ভাবতে পারেন। আমি আধুনিক গান পছন্দও করি না, গাইতেও পারি না। সত্যি বলতে আমার আগ্রহ আসে না। আমি পুরনো দিনের গানই শুনি এবং মাঝে সাঝে সেগুলাই গাই। আপনার পছন্দ নাও হতে পারে। ড্রাইভ করার পাশাপাশি আর চোখে আহির দিকে তাকালো হ্যাভেন বলল, আমি অনেক কিছুই ভাববো, সো এবার তুমি গাইতে শুরু করো। কেউ নেই এখানে, শুধু তুমি আর আমি। আমি আর তুমি। দুদিন পর আমাদের মাঝে কাউকে আনার জন্য প্রিপারেশন চলবে ইনশাআল্লাহ। আপাতত আমায়ই শোনাও। ফিউচারে সে আর আমায় শুনিও। হ্যাভেনের দিকে খানিকটা ঘেঁষে বসল আহি। হ্যাভেনের কাঁধে মাথা রেখে অনেকটা সময় প্রশান্তির শ্বাস নিল। তারপর মাথা তুলে হ্যাভেনের গালে টোপ করে চুমু খেল। অতঃপর গাইতে শুরু করল, আমার মনের এই অঙ্গনে সুখের ফাল্গুন এলো বুঝি। আমার মনের এই অঙ্গনে সুখের ফাল্গুন এলো বুঝি। এই হঠাৎ পাওয়া দিনগুলো কি সারাটা দিন খুঁজি। সুখের ফাল্গুন এল বুঝি। আমার মনের এই অঙ্গনে সুখের ফাল্গুন এলো বুঝি। সে ছিল আর আমি ছিলাম। আর ছিল লাজ। সে ছিল আর আমি ছিলাম। আর ছিল লাজ। সেই সলাজের কৃষ্ণচূড়ায় খোপায় দিলাম আজ। আমার স্বপ্ন পাখি চোখের পাতায় বসল সোজাসুজি। সুখের ফাল্গুন এলো বুঝি। আমার মনের এই অঙ্গনে সুখের ফাল্গুন এলো বুঝি। মন ভাবে আর আমি ভাবি।
আর ভাবে প্রাণ। মন ভাবে আর আমি ভাবি। আর ভাবে প্রাণ। সেই ভাবনায় মুখের কথায় যায় যে হয়ে গান। আজ সেই গানেরই মালায় আমি অভিসারে সাজি। সুখের ফাল্গুন এলো বুঝি আমার মনের এই অঙ্গনে। সুখের ফাল্গুন এলো বুঝি। সে আছে আর আমি আছি। আর আছে স্বাদ। সে আছে আর আমি আছি। আর আছে স্বাদ। সেই স্বাদ আমার পূর্ণিমারি দিনে দেখা চাঁদ। আমায় গরবিনী বল যদি মানতে এখন রাজি। সুখের ফাল্গুন এলো বুঝি আমার মনের এই অঙ্গনে। সুখের ফাল্গুন এলো বুঝি। এই হঠাৎ পাওয়া দিনগুলো কি সারাটা দিন খুঁজি। সুখের ফাল্গুন এল বুঝি আমার মনের এই অঙ্গনে। সুখের ফাল্গুন এলো বুঝি আমার মনের এই অঙ্গনে। সুখের ফাল্গুন এলো বুঝি। সমাপ্ত হৃদয়।